নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তার কদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু, আশা করি প্রস্তুতি চূড়ান্ত রকমের চলছে। রেলের এই পরীক্ষাতে প্রথমত আরআরবি, এনটিপিসি এবং তারপরে গ্রুপ ডি, এই যে দুটো মেজর পরীক্ষা আসছে, আমরা আশা করছি যে তোমরা প্রত্যেকে এটার ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষা দেবে এবং প্রস্তুতিও তোমরা রীতিমতো নিচ্ছ। তো সেই প্রস্তুতিকে আরেকটু বুস্ট আপ করার জন্য এই ওয়ান শট ভিডিও। ট্র্যাডিশনাল জিকের যে সমস্ত টপিকগুলো আমরা করে এসছি ক্লাসে, সেগুলো তো থাকবেই, তার সাথে অতি অবশ্যই কিন্তু এখানে আজকে আমরা যে টপিকগুলো করব সেগুলো কিন্তু দেখে যাব। আজকের এই ভিডিওটা পুরোটাই বলতে পারো স্ট্যাটিক জিকের ওপরে, এবং কিছু কারেন্ট ডেটা আছে, মানে সেটাকেও তুমি স্ট্যাটিক ফরম্যাটেই ফেলতে পারো, তাই সেটা দেওয়া হয়েছে। পরীক্ষার আগে অতি অবশ্যই কিন্তু এই আজকের যে ক্লাসটা খুব ভালো করে পড়ে যাবে, এবং তার সাথে প্রিভিয়াসলি আমরা অ্যাপসে যে সমস্ত টপিকগুলো করেছি সেগুলো কিন্তু বাদ দিলে চলবে না, সেগুলোও সাথে রাখতে হবে। তো চলো আজকে আমরা এখানে একটা কমপ্লিট রিভিশন দেখব স্ট্যাটিক জিকের ওপরে আরআরবি এনটিপিসিকে কেন্দ্র করে। এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য এইটুকু বলতে পারি যে এই ভিডিওটাই যথেষ্ট। তার সাথে তোমাদের নিজস্ব পড়াশুনো প্র্যাকটিস আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ক্লাসের পরে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টই বলতে পারো আমাদের কাছে ইন্সপিরেশন, তোমরাই আমাদের কাছে ইন্সপিরেশন। আমরা যে এত দূর পর্যন্ত এসছি ওয়েস্ট বেঙ্গলে, সেটা সম্পূর্ণ তোমাদের সহযোগিতায়। তাই তোমাদের কমেন্ট আমাদের কাছে অপরিহার্য। তাই ক্লাসের পরে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমরা এখানে যে সমস্ত টপিকগুলো দেখব তার মধ্যে অন্যতম হচ্ছে সমাধিস্থল, মানে বিখ্যাত পার্সোনালিটি যারা, তাদের কোথায় সমাধিক্ষেত্র। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বা রেলের পরীক্ষায় একটা আধা দিতেও পারে। নিকনেম, বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম। ইন্ডিয়ান আর্কিটেকচার, মানে ভারতের স্থাপত্য। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা খুব সম্প্রতি যেগুলো হয়ে গেছে। হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, বিখ্যাত অর্গানাইজেশনগুলো সদর দপ্তরগুলো কোথায়। ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া, কোনটাকে কি বলে। প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া, ভারতের প্যারামিলিটারি ফোর্স সম্পর্কে জানবো। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ডিফারেন্ট ইন্ডেক্স, ভারতের বিভিন্ন ধরনের র্যাঙ্কিং দেখবো ডিফারেন্ট ইন্ডেক্সে। তার সাথে ইম্পর্টেন্ট বাউন্ডারি লাইন, আন্তর্জাতিক কিছু বাউন্ডারি লাইন যেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। তার সাথে আমরা দেখব হচ্ছে নিকনেম অফ সিটিজ বা জায়গার ডাকনাম। এছাড়া ওয়ার্ল্ড ফেমাস টেরোরিস্ট অর্গানাইজেশন, এখন যেহেতু বলতে পারো টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো নিউজে, তাই এটা একটু জেনে রাখতে হবে যে কোথায় কোনটা বিখ্যাত। তার সাথে ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশের জাতীয় খেলা। এই সমস্ত টপিকগুলো আজকে আমরা এখানে একটু কভার করব। আমি আবারও বলছি, অ্যাপে আমরা আরআরবি এনটিপিসি যে ধরনের টপিকগুলো করেছি সেগুলোর সাথে এগুলো কিন্তু অ্যাডিশন। শুধু এগুলো বা শুধু ওগুলো এরম ব্যাপার নয়, পুরোটা নিয়ে কিন্তু দেখতে হবে। ওকে, চলো লেটস স্টার্ট। তাহলে আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস টেরোরিস্ট অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ফেমাস টেরোরিস্ট অর্গানাইজেশন, তো এখনকার সময় রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে টেরোরিস্ট নিউজে রয়েছে পেহেলগাম ইস্যু, ইন্ডিয়া পাকিস্তান ইস্যু, তাই না। আমরা দেখতে পাচ্ছি হামাস, বিভিন্ন ধরনের নাম উঠে আসছে। তো এরা কোথায় কোনটা বলতে পারো বিখ্যাত বলা যায় না, বা এদেরকে আমরা কোথায় দেখতে পাই। তবে হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে হয়তো পার্টিকুলারলি একটা জায়গায় এরা বিচরণ করতো, বা পার্টিকুলার একটা দেশে এদেরকে আমরা হয়তো দেখতে পেতাম, কিন্তু এখন সমগ্র পৃথিবীতেই এদের বিচরণ ভূমি। তাই আমাদের এখানে যে জায়গাটা পার্টিকুলারলি ফোকাস করতে হবে যে এরা অরিজিনালি কোন দেশে এদেরকে আমরা দেখতে পেতাম। এখন হয়তো অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, সেটা ম্যাটার করে না, বাট মেন সোর্সটা আমরা দেখব। তো এই টপিকটা আমরা ঠিক এইভাবে নিয়ে এসেছি, যেখানে দেখো টেরোরিস্ট অর্গানাইজেশনটার নাম হচ্ছে কি না আবু সায়াফ গ্রুপ। পরীক্ষায় জিজ্ঞেস করবে এদেরকে আমরা কোন দেশে দেখতে পাই, তখন তোমার আনসার হচ্ছে ফিলিপিন্স। এখানে ম্যাপ দিয়ে তোমাকে বলে দেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে পার্টিকুলারলি এদের বিচরণ ভূমিটা কোন জায়গা। নেক্সট চলে আসো তালিবান। এটা আমরা প্রত্যেকে জানি যে এই তালিবানকে আমরা দেখতে পাই কোথায় না আফগানিস্তান। সমগ্র আফগানিস্তান জুড়ে বলতে পারো এদের আধিপত্য।
এবং কিছু সংখ্যক তুমি এটা পাকিস্তানেও দেখতে পাবে এই তালিবানদের। নেক্সট চলে আসো আল নুসরত ফ্রন্ট, এটা হচ্ছে তুরস্কের একটা অন্যতম বলতে পারো কি না সন্ত্রাসবাদী সংগঠন। তুরস্কের একটা অন্যতম বলতে পারো সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছে কি না আল নুসরত ফ্রন্ট, যে কিনা তুরস্ক সহ সিরিয়াতেও বলতে পারো সমানভাবে কিন্তু বিচরণ করে, সিরিয়াতেও সমানভাবে বিচরণ করে। নেক্সট সোমালিয়ার অন্যতম টেরোরিস্ট অর্গানাইজেশনটার নাম হচ্ছে কি দেখো আল শাবাব, যেটা দিয়ে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে যে আল শাবাব টেরোরিস্ট অর্গানাইজেশনকে আমরা পার্টিকুলারলি কোন জায়গায় দেখতে পাই। লোকেশনটা দিয়ে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, তো অতি অবশ্যই কিন্তু লোকেশনটা মনে রাখতে হবে। চলে আসো তুরস্কের আর একটা ফেমাস গ্রুপ যার নাম হচ্ছে আনসার আল শাহরিয়া, আনসার আল শাহরিয়া, যেটা কিনা তুরস্কের সঙ্গে সঙ্গে আমরা লিবিয়াতেও বলতে পারো এদের আধিপত্য দেখতে পাই। নেক্সট চলে আসো আল কায়দা, এখন আর পৃথিবীর একটা জায়গায় নয়, আগে শুধুমাত্র ইজিপ্টে দেখতে পাওয়া যেত, এখন কিন্তু ইজিপ্ট সহ আফগানিস্তান, পাকিস্তান বিভিন্ন জায়গায় বলতে পারো এদের আমরা দেখতে পাই। অর্গানাইজেশনটার নাম হচ্ছে আল কায়দা। নেক্সট চলে আসো বোকো হারাম, খুব ফেমাস এদের কর্মকাণ্ডের জন্য বলতে পারো খুব ফেমাস। দেশটার নাম কি না নাইজেরিয়া, যেখানে আমরা এদেরকে দেখতে পাই। বোকো হারাম নামটা মনে রাখবে। চলে আসো নেক্সট হামাস, এটা এখন সম্প্রতি নিউজে আছে, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন করতেই পারে যে হামাস নামক অর্গানাইজেশনটা এটা কোথায় অ্যাক্টিভ, তো সেক্ষেত্রে আমরা বলবো এটা অ্যাক্টিভ হচ্ছে গাজাতে, এরা পার্টিকুলারলি অ্যাক্টিভ। আর কি না এটা কোন দেশ দ্বারা সাপোর্ট করা হয় না প্যালেস্টাইন দ্বারা বলতে পারো এদেরকে সাপোর্ট করা হয়। চলে আসো কি না হাক্কানি নেটওয়ার্ক, এটাও বলতে পারো খুব অ্যাক্টিভ একটা নেটওয়ার্ক, হাক্কানি নেটওয়ার্ক। এটা এদেরকে আমরা দেখতে পাই পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু অংশে এদেরকে আমরা দেখতে পাই, এরা পুরোপুরি অ্যাক্টিভ। চলে আসো হিজবুল্লাহ, এই নামটাও খুব ফেমাস, যারা টেরোরিস্ট অর্গানাইজেশন সম্পর্কে খোঁজ খবর রাখো তারা নিশ্চয়ই জানো যে হিজবুল্লাহ নামটা খুব ফেমাস, মানে খতরনাকের দিক থেকে বলতে পারো এরা কিন্তু খুবই ডেডলি হয়। তো এই হিজবুল্লাহকে আমরা দেখতে পাই কোথায় না লেবানন। চলে আসো জৈশ-এ মোহাম্মদ, আজকের দিনে দাঁড়িয়ে এই নামটা কারুর অজানা নয়, এদেরকে আমরা দেখতে পাই কোথায় পাকিস্তান এবং আফগানিস্তানে আমরা এদেরকে দেখতে পাই, নামটা মনে রাখবে জৈশ-ই মোহাম্মদ। চলে আসো লস্কর-ই তৈবা, এই নামটাও আজকের দিনে খুবই ফেমাস, এদেরকে আমরা দেখতে পাই কোথায় না এদেরকে দেখতে পাই পাকিস্তান এবং আফগানিস্তান, মানে সেম লোকেশন বলতে পারো আমরা দেখতে পাই। এবং কিছু সংখ্যক পাক অকুপাইড কাশ্মীরও তুমি এদেরকে দেখতে পাবে, পিওকেতেও তুমি এদের বিচরণ ক্ষেত্র দেখতে পাবে পাক অকুপাইড কাশ্মীরে, লস্কর-ই তৈবা। তাহলে এই ছিল আমাদের হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশন, যেখানে একদম সিম্পল ওয়েতে পড়ে যাবে যে কোন টেরোরিস্ট অর্গানাইজেশনটাকে কোথায় দেখতে পাওয়া যায়। এখন তুমি বলতে পারো স্যার ভারতে কি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নেই? আছে, আলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এলটিটিই, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম, এগুলো সব হচ্ছে ভারতের, তবে এতটাও ডেডলি নয় যতটা কিনা এগুলো, তাই এগুলো খুব ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। হলো, তাহলে 1 নম্বর টপিকের পরে নেক্সট টপিকটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাউন্ডারি লাইন। পরীক্ষায় প্রশ্ন আসে, ধরো কোনো একটা বাউন্ডারি লাইনের নাম দিয়ে বললো এটা কোন দুটো দেশের মধ্যে আমরা দেখতে পাই, বা দেশের নাম দিয়ে উল্লেখ করে বললো যে এই দুটো দেশের মধ্যে যে সীমারেখাটা রয়েছে সেই সীমারেখাটার নাম কি, এইভাবে পরীক্ষার প্রশ্ন হয়। বা সাল দিয়েও অনেক সময় প্রশ্ন হয়েছে কোন বাউন্ডারি লাইনটা কার নামে বা কত সালে এক্সিকিউট। তো আজকে আমরা সেটাই এখানে দেখব। প্রথম যে বলতে পারো বাউন্ডারি লাইনটা দেখবো সেটার নাম হচ্ছে কি না আমাদের র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ লাইন এটা ডিভাইড করছে কাকে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান প্রভিন্স অফ পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল। তাহলে একদিকে আমরা বাংলাদেশের যে পোর্শনটা দেখতে পাই, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডারটা সেটা, এবং আরেক দিকে হচ্ছে কিনা পাকিস্তান প্রভিন্স অফ পাঞ্জাবের সঙ্গে ইন্ডিয়াকে ভাগ করছে যে লাইনটা, সেই লাইনটাকে বলছি আমরা র্যাডক্লিফ লাইন। হলো, কি বলেছে দেখো, এই নামটা কার কার থেকে এসছে না একজন বিখ্যাত বিল্ডিং আর্কিটেকচার যার নাম স্যার সিরিল র্যাডক্লিফ, তার নাম থেকেই বলতে পারো এই নামটা এসছে। বর্তমানে এই বাউন্ডারি লাইনটা বা বর্ডারটা এটা সেপারেট হয়েছে দুটো সেকশনে, একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব। ইন্দো পাকিস্তান বর্ডার এটা মার্ক করা হয় কিভাবে না ওয়েস্ট র্যাডক্লিফ লাইন হিসেবে, আর যেখানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা মার্ক করা হয় কি হিসেবে ইস্ট র্যাডক্লিফ লাইন হিসেবে। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পোর্শনটা যেটা পড়ছে সেই লাইনটাকে
আর ডিমার্কেটেড করা হচ্ছে কি নাম দিয়ে, না ইস্ট র্যাডক্লিফ লাইন। আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা মার্ক করা হচ্ছে কিভাবে, না ওয়েস্ট র্যাডক্লিফ লাইন হিসেবে। তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে রয়েছে, তখন আমাকে অপশন দেখে আনসার করতে হবে। ইন্ডিয়া পাকিস্তান থাকলে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ থাকলে ইন্ডিয়া বাংলাদেশ, দেখে বুঝে শুনে আনসার করবে। চলে আসুন নেক্সট, পরেরটা হচ্ছে কিনা হিডেনবার্গ লাইন। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই বাউন্ডারি লাইনটা কোন দুটো দেশের মধ্যে রয়েছে। সিম্পল মনে রাখবে, এটা জার্মানি আর পোল্যান্ডের মধ্যে বলতে পারো রয়েছে। জার্মানি আর পোল্যান্ডের মধ্যে রয়েছে কিনা হিডেনবার্গ লাইন, যাকে আরেকভাবে কি বলা হয়, সেগফ্রেড লাইন। আরেকভাবে বলা হয় কিনা সেগফ্রেড লাইন। এই লাইনটা বলতে পারো কিনা জার্মানি তৈরি করেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। তাহলে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান the strategically significant defensive line constructed by কিনা জার্মানি। আর এটা আর কি বলেছে, উদ্দেশ্য কি ছিল না, টু প্রোটেক্ট জার্মানিজ ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড প্রিভেন্ট এনিমি অ্যাডভান্স টুয়ার্ডস জার্মান টেরিটরি। তাহলে জার্মানির পশ্চিম দিককে রক্ষা করা এবং শত্রুদের হাত থেকে জার্মান টেরিটরিকে রক্ষা করার জন্যই বলতে পারো কি না এই লাইনটা কনস্ট্রাকশন করা হয়। এটা তৈরি হয়েছিল 1916 এবং 1917 এই টাইম পিরিয়ডের মধ্যে। তাহলে নামটা মনে রাখবে, হিডেনবার্গ লাইন কোন দুটো দেশকে ডিভাইড করছে পরীক্ষায় জিজ্ঞেস করলে তোমার আনসার হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। আর মনে রাখতে হবে কি এর আরেক নাম কি, আরেক নাম হচ্ছে সিগফ্রেড লাইন। চলে আসুন নেক্সট, ডুরান্ট। এক তো আমরা জানি ডুরান্ট কাপ, আরেকটা দেখো কি বলেছে ডুরান্ট লাইন, তাই না? এটা একটা বাউন্ডারি লাইন কোন দুটো দেশের মধ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বলতে পারো এটা রয়েছে। ম্যাপটা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এই যে রেড কালারের যে লাইনটা, এই লাইনটাকেই বলা হচ্ছে কিনা ডুরান্ট লাইন। যদিও পাকিস্তান কি বলছে দেখো, although Pakistan recognize its western boundary, Afghanistan does not। যদিও পাকিস্তান এটাকে রেকগনিশন দিয়েছে তার পশ্চিমের বাউন্ডারি হিসেবে, কিন্তু এই লাইনটাকে আফগানিস্তান কিন্তু মানে না। আর কি বলেছে, ইন সাউথ এশিয়া দ্য ডুরান্ট লাইন মার্ক দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। তাহলে দক্ষিণ এশিয়াতে বলতে পারো এই ডুরান্ট লাইনটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা আন্তর্জাতিক সীমারেখা হিসেবে কাজ করছে। এটা প্রথম তৈরি হয় 1893-তে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। তাহলে 1893 এই টাইম পিরিয়ডটা তখন ছিল কি না ব্রিটিশ ইন্ডিয়া বলে পরিচিত ছিল। তো পাকিস্তান তখন ব্রিটিশ ইন্ডিয়ারই অঙ্গ ছিল, রাইট? এবং তাই বলতে পারো এই লাইনটা যখন তৈরি হয় তখন এটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে, with the goal of defining the boundary of their respective domain of influence and improving diplomatic and commerce relation। তাহলে এই যে লাইনটা তৈরি করা হয়েছিল, এই লাইনটা তৈরি করার পিছনে একদিকে যেমন ডিমার্কেশনটা জন্য লাইনটা তৈরি করা হয়েছিল, আরেকদিকে কি না, আরেকদিকে কি বলেছে দেখো, ডিপ্লোম্যাটিক ইমপ্রুভিং এবং তার সঙ্গে বলতে পারো কমার্স রিলেশন, ব্যবসায়িক কারণে বলতে পারো এই লাইনটা টানা হয়। যদিও পাকিস্তান এটাকে রেকগনিশন দিলেও আফগানিস্তান কিন্তু এটার রেকগনিশন এখনো পর্যন্ত দেয়নি। চলে আসো ম্যাকমোহন লাইন। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ম্যাকমোহন লাইনটা কোন দুটো দেশের মধ্যে রয়েছে। তাহলে দেখো এটা ইন্ডিয়া চায়নার মধ্যে রয়েছে। কি বলেছে দেখো, at the 1914 সিমলা কনভেনশন বিটুইন ব্রিটিশ অ্যান্ড টিবেটিয়ান অফিসিয়াল। তাহলে 1914 সালে যে সিমলা কনভেনশন বা সম্মেলনটা হয়েছিল, যেটা হয়েছিল ব্রিটিশ এবং টিবেটিয়ান অফিসিয়ালসের মধ্যে, ব্রিটিশ কলোনিয়াল গভর্নর স্যার হেনরি ম্যাকমোহন প্রপোজ দ্য ম্যাকমোহন লাইন অ্যাজ আ বাউন্ডারি লাইন। এবং এই সময় বলতে পারো কিনা ব্রিটিশ কলোনিয়াল গভর্নর যার নাম হচ্ছে স্যার হেনরি ম্যাকমোহন, তিনি প্রথম এই প্রস্তাবটা দেন, অর্থাৎ ম্যাকমোহন লাইনের প্রস্তাবটা দেন। ইট ইজ চায়নাস অ্যান্ড ইন্ডিয়াস লিগাল সেপারেশন। তাহলে এটা চায়না এবং ইন্ডিয়ার মধ্যে বলতে পারো লিগাল সেপারেশন হিসেবে ধরা হয়। ইন্ডিয়া কনসিডার দ্য ম্যাকমোহন লাইন টু বি দ্য লিগাল ন্যাশনাল বর্ডার। ভারত এটাকে বলতে পারো কি না লিগাল ন্যাশনাল বর্ডার হিসেবে কনসিডার করে থাকে, কিন্তু চায়না ডিনাই বোথ দ্য সিমলা অ্যাকর্ড অ্যান্ড ম্যাকমোহন লাইন। যদিও চায়না কিন্তু এই ম্যাকমোহন লাইনই বলো বা এই সিমলা কনভেনশন বলো, দুটোকেই কিন্তু মানে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে চায়না ক্লেম করে যে টিবেট ওয়াজ নট আ সভরিন স্টেট অ্যান্ড হেন্স ল্যাক দ্য অথরিটি টু সাইন ট্রিটি।
যেহেতু চায়না সবসময় মনে করে যে টিবেট কোনো অটোনোমাস কান্ট্রি নয়, টিবেট হচ্ছে চায়নারই একটা অঙ্গ, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে টিবেটকে তুমি যদি দেখো আলাদা করে দেখানো হয়েছে। ওকে, টিবেটকে এখানে আলাদা করে দেখানো হয়েছে, তাই চায়না বলতে পারো এই অঞ্চলটা হচ্ছে তোমার টিবেট। তাহলে চায়না কি বলছে না, চায়না এটাকে মানে না, কারণ চায়নার বক্তব্য হচ্ছে টিবেট কোনো আলাদা সার্বভৌম রাজ্য নয় বা দেশ নয়, সেটা চায়নারই অঙ্গ। তাই চায়না বলতে পারো এই যে চুক্তিটা বা এই যে আন্তর্জাতিক বাউন্ডারি লাইনটা এটাকে মানে না। তাহলে পরীক্ষার প্রশ্ন ইন্ডিয়া চায়না নিয়ে আমরা প্রায় দেখতে পাই যে ঝামেলা চলছে, তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন দিতেই পারে যে ভারত এবং চায়নার মধ্যে যে ডিমার্কেশন লাইনটা রয়েছে সেই ডিমার্কেশন লাইনটার নাম কি, নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। মনে রাখতে হবে ইন্ডিয়া এটাকে সম্মতি দিলেও চায়না কিন্তু এটাকে মানে না। চলে আসুন নেক্সট, পরেরটা দেখো। নেক্সট বাউন্ডারি লাইনটার নাম কি বলেছে না, ম্যাননেরিম লাইন। ম্যানেরিম লাইন এটা কোথায় আছে বা কোন দুটো দেশের মধ্যে আছে? মনে রাখতে হবে এটা রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত। তাহলে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এই লাইনটাকে বলছে কি না ম্যানহেরিম লাইন। একদিকে বলতে পারো এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এই যে বর্ডার সোভিয়েত ইউনিয়ন, আর এই পাশটা হচ্ছে তোমার ফিনল্যান্ড। দুটো দেশের মধ্যে এই বাউন্ডারি লাইনটাকে বলছে কি না ম্যানহেরিম লাইন। কি বলছে, Finland constructed a defense wall against the Soviet Union. The Finns declared independent in 1917 following the October Revolution. Despite the fact that Russia recognized Finland's independence, it intended to reassure the new state by creating a borderline against their less than trustworthy neighbor. তাহলে ফিনল্যান্ড কিনা এই বলতে পারো ডিফেন্স ওয়াল যেটা এটা কনস্ট্রাকশন করেছিল কিনা সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে। ফিনল্যান্ড তাদের স্বাধীনতা ঘোষণা করে 1917 অক্টোবর রেভলিউশনের মাধ্যমে। রাশিয়া যদিও ফিনল্যান্ডের স্বাধীনতাকে মেনে নেয়, তা সত্ত্বেও রাশিয়ার ওপর বিশ্বাস না করে বলতে পারো এই বর্ডার লাইনটা তৈরি করে কে না ফিনল্যান্ড। হলো সেটাই বলেছে, রাশিয়া ফিনল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পরেও তারা তাদের কম বিশ্বাসযোগ্য প্রতিবেশীর বিরুদ্ধে একটি সীমান্ত রেখা তৈরি করে নতুন রাষ্ট্রকে আশ্বস্ত করার উদ্দেশ্যে কাজ করেছিল। অর্থাৎ রাশিয়াকে ট্রাস্ট না করে ইন্টারন্যাশনাল বাউন্ডারির মাধ্যমে তার রাষ্ট্র বা এই ফিনল্যান্ড যে একটা আলাদা রাষ্ট্র এটাকেই বোঝানোর জন্য এই বাউন্ডারি লাইনটা টানা হয়। নামটা মনে রাখবে, নামটা হচ্ছে ম্যানহেরিম লাইন। এটা কোন দুটো দেশের মধ্যে রয়েছে, এটা রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। চলে আসুন নেক্সট, পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে যে লাইনটা রয়েছে লাইনটার নাম কি, নাম হচ্ছে অর্ডার নিসে লাইন। তাহলে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অর্থাৎ কিনা এই যে বাউন্ডারি লাইনটা যদি দেখো তুমি, এই যে বাউন্ডারি লাইনটা এদিকে হচ্ছে তোমার পোল্যান্ড, এটা তোমার পোল্যান্ড, আর এদিকে হচ্ছে তোমার জার্মানি, এদিকে নর্থ জার্মানি, এটা হচ্ছে তোমার সাউথ জার্মানি। তো এই যে বলতে পারো হ্যাঁ এই যে বলতে পারো পোল্যান্ড আর জার্মানির মধ্যে যে বাউন্ডারি লাইনটা তার নাম কি, নাম হচ্ছে অর্ডার নিসে লাইন। কি বলছে, দ্য বর্ডার বিটুইন জার্মানি অ্যান্ড পোল্যান্ড মার্ক বাই দিস লাইন। তাহলে এই আন্তর্জাতিক সীমারেখার মাধ্যমেই দুটো দেশ বিভক্ত হয়েছে। অর্ডার অ্যান্ড নিসে borders are called for the two rivers that run parallel to the border. তাহলে এই যে নামকরণটা হয়েছে, নামকরণটার পিছনে যদি তুমি কারণটা দেখো তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে এই আন্তর্জাতিক বর্ডার ধরে দুটো নদী প্রবাহিত হয়েছে, একটার নাম অর্ডার আর একটার নাম নিসে, সেখান থেকেই বলতে পারো এই নামকরণটা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পোস্ট ড্যাম কনফারেন্স দ্য বাউন্ডারি রেসপেক্ট দ্য পোলিশ জার্মান বর্ডার। তাহলে পোস্ট ড্যাম কনফারেন্স অনুযায়ী এটা পোল্যান্ড এবং জার্মান বর্ডার হিসেবে কাউন্টেড হয়। ইন 1990 ইউনিফাইড জার্মান অ্যাকনলেজ অ্যান্ড রেকগনাইজ ইট। তাহলে 1990 সালে জার্মান যখন মানে আমাদের নর্থ জার্মানি এবং সাউথ জার্মানি যখন এক হয়ে যায় সেই 1990-তে বলতে পারো তখন কিনা এই লাইনটাকে রেকগনাইজ করে কিনা জার্মানি অ্যাজ আ বাউন্ডারি লাইন বিটুইন পোল্যান্ড অ্যান্ড জার্মানি। চলে আসুন নেক্সট, পরেরটা দেখো। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে 49 প্যারালাল লাইনটা কোন দুটো দেশের মধ্যে আছে, বা আর একভাবে বলতে পারে 49 প্যারালাল লাইনের আরেক নাম কি না মেডিসিন লাইন। এটাকেই তুমি আরেকভাবে বলতে পারো কি না মেডিসিন লাইন। কার মধ্যে রয়েছে, এক কথায় মনে রাখবে ইউএসএ এবং ক্যানাডার মধ্যে বলতে পারো এই লাইনটা রয়েছে।
The United States of America and Canada share this boundary. 49 parallel is also border between the United States and Canada. তাহলে এক কথায় বলতে গেলে কি না, এই যে মেডিসিন লাইন বা যাকে আরেকভাবে বলা হয় 49 প্যারালাল, এটা ইউএসএ এবং কানাডার মধ্যে বলতে পারো রয়েছে। এটা দিয়েই তোমার পরীক্ষায় জিজ্ঞেস করে। দুটো টাইপের কোশ্চেন এখান থেকে হয়। এক, তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে ইউএসএ কানাডার মধ্যে যে বাউন্ডারি লাইনটা রয়েছে তার নাম কি, 49 প্যারালাল, বা ঘুরিয়ে বলতে পারে 49 প্যারালালটা কোন দুটো দেশের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তখন আনসার ইউএসএ এবং কানাডা। চলে আসুন নেক্সট, আমাকে বলতে পারে নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে যে সীমারেখাটা ছিল তার নাম কি ছিল না 17th প্যারালাল। যদি আমরা দেখি এই যে মাঝখানে যে ডিমার্কেশনটা, যেখানে একদিকে হচ্ছে আমার নর্থ ভিয়েতনাম আর একদিকে হচ্ছে আমার সাউথ ভিয়েতনাম, এটাকে ডিভাইড করছে কে, এটাকে ডিভাইড করছে 17th প্যারালাল। এটা ড্র করা হয়েছিল কবে না জেনেভা অ্যাকর্ডের মাধ্যমে 1954-তে। 1954-এ এই সীমারেখাটা টানা হয় জেনেভা অ্যাকর্ডের মাধ্যমে। আফটার দ্য ইউনিফিকেশন অফ ভিয়েতনাম ইন 1976, দ্য 17th প্যারালাল বিকাম দ্য অবসোলেট। তাহলে যদিও 1954 সালে এই নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামকে বিভক্ত করা হয় এই 17th প্যারালাল লাইন দ্বারা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1976 সালে যখন এই দুটো দেশ বলতে পারো ইউনিফাইড হয়, তখন এই লাইনটা কি না অবসোলেট হয়ে যায়। আর এই লাইনটা ছিল কোন দুটো দেশের মধ্যে না, যখন ভিয়েতনাম দুভাগে বিভক্ত ছিল, নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনাম, তখন বলতে পারো এই 17th প্যারালাল লাইনটা এদের মধ্যে ডিমার্কেটেড লাইন হিসেবে কাজ করত। চলে আসুন নেক্সট, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সুদান আর লিবিয়ার মধ্যে যে আন্তর্জাতিক বাউন্ডারি লাইনটা রয়েছে তার নাম কি, নাম হচ্ছে 20 প্যারালাল। ঠিক এই জায়গাটা যদি খেয়াল করো, তাহলে একদিকে সুদান আর একদিকে হচ্ছে লিবিয়া, এই দুটো দেশকে বলতে পারো যে আন্তর্জাতিক সীমারেখা দ্বারা বিভক্ত করা হয়েছে তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে আমাদের 20th প্যারালাল। দ্য বর্ডার বিটুইন সুদান অ্যান্ড লিবিয়া ইজ আ 20 ল্যাটিটিউড নর্থ অফ দ্য আইল্যান্ড। চলে আসুন নেক্সট, আমাকে জিজ্ঞেস করতে পারে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে যে আন্তর্জাতিক বাউন্ডারি লাইনটা রয়েছে, তাহলে এদিকে হচ্ছে আমার সাউথ কোরিয়া, এদিকে হচ্ছে আমার নর্থ কোরিয়া, এখানে যে আন্তর্জাতিক বাউন্ডারি লাইনটা রয়েছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় 38 প্যারালাল। কি বলা হয়, 38 প্যারালাল। বলছে ইট অলসো লস্ট কোরিয়া ইন 1945 আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোয়েন জাপান লস্ট ইটস ওয়ার। তাহলে জাপান যখন যুদ্ধে হেরে যায় তখনও বলতে পারো কোরিয়াও কিনা 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। দ্য ইউনাইটেড স্টেটস মার্চ ইন অ্যান্ড এন্টার দ্য সাউথ অ্যান্ড বাই দ্য মিউচুয়াল কনসেন্ট অফ সোভিয়েত ইউনিয়ন টুক ওভার দ্য নর্থ ডিভাইডিং দ্য কান্ট্রি বাই দ্য 38 প্যারালাল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি না এরপর এই দক্ষিণ কোরিয়ায় বা বর্তমানে যেটা দক্ষিণ কোরিয়া বলে পরিচিত সেই দক্ষিণ দিকটায় কি না প্রবেশ করে এবং ইউএসএসআর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বলতে পারো সম্মতিতে কি না তারা উত্তরের দিকটা কিনা দখল করে এবং দেশটাকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে নর্থ কোরিয়া আর একটা হচ্ছে সাউথ কোরিয়া। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলতে পারো যখন কোরিয়া হেরে যায় এবং জাপান যখন হেরে যায় তখন ইউএসএ এই প্রভিন্সটাতে প্রবেশ করার পর প্রথমে দক্ষিণ দিকে তারা প্রবেশ করলেও উত্তর দিকটা তারা প্রথমে দখল করার পর কি করে না দুটোকে আলাদা আলাদা পৃথক করে দেয়, একটা নর্থ কোরিয়া আর একটা সাউথ কোরিয়া। তো যে বাউন্ডারি লাইনটার মাধ্যমে এটা করা হয়েছে সেটার নাম হচ্ছে 38 প্যারালাল, 38তম প্যারালাল, মনে রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের আন্তর্জাতিক বাউন্ডারি লাইন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। পরীক্ষার আগে কিন্তু বারবার বলছি তোমাদের 5 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো তার আগে বলতে পারো অবশ্যই কিন্তু এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলোও দেখবে এবং যেগুলো আমরা অ্যাপের ক্লাসে করেছি সেই ক্লাসের টপিকগুলোও কিন্তু দেখবে। শুধু এই টপিক নয় বা শুধু অ্যাপের ক্লাসের টপিক নয়, যারা এখনো পর্যন্ত অ্যাপে ক্লাস করে উঠতে পারোনি, রেকর্ডেড দেখেছো তাদেরকে বা দেখোনি এখনো, তারা রেকর্ডেডটা দেখে নাও। আর যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছো যে আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড একটা প্রিপারেশন, শর্ট প্রিপারেশন দরকার, তাহলে এখনো বলতে পারো অ্যাপে এই ব্যাচটা অ্যাভেলেবেল আছে। আরআরবি এনটিপিসি 1, এনটিপিসি 2 যে কোনো একটা ব্যাচ নিয়ে নাও, সেখানে রেকর্ডেড ভার্সন কিন্তু সেই স্ট্যাটিক জিকের টপিকগুলো পেয়ে যাবে, তার সাথে এই টপিকগুলোকে যুক্ত করে পড়বে। এবার আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজ ডাকনাম, ভারতের বিভিন্ন শহরের ডাকনাম হয় না, বিভিন্ন শহর,
সে বিভিন্ন শহরের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, হয় না, স্টিল সিটি, ম্যাঙ্গো সিটি, হয় না, বা ধরো সুইট সিটি, তারপর কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই যে জিনিসগুলো এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। তো সেটাই আজকে আমরা এখানে এই টপিকটার মাধ্যমে দেখব, যে টপিকটার নাম হচ্ছে ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড নিকনেম, ভারতের বিভিন্ন শহর এবং তাদের ডাকনাম। তো এখানে দেখো তিনটে কলাম করে দেওয়া আছে, একদিকে বলছে ইন্ডিয়ান সিটিজ ভারতের শহর, একদিকে স্টেট কোন রাজ্যে আছে এবং তার ডাকনাম কি। তাহলে সিটিজ, স্টেট এবং ডাকনাম। আমাকে পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে যে ভাই পিঙ্ক সিটি বললে কোনটাকে বলি, তো চোখ কান বুঝে আমরা আনসার করি কি না জয়পুর। একই রকমভাবে মনে রাখবে সিল্ক সিটি বললে কোনটাকে বলা হয়, সেটা মনে রাখবে কি না সুরাট। এছাড়া সুরাটকে আরেকভাবে বলতে পারো কি না ডায়মন্ড কাটিং সেন্টার, সুরাটকে তুমি বলতে পারো, যেটা রয়েছে কোথায় গুজরাটে। এছাড়া যোধপুর বললে দেখো দুটো আমরা বলে থাকি, একদিকে ব্লু সিটি আর একদিকে সান সিটি। মহারাষ্ট্রের অকোলা জায়গাটাকে কি নামে ডাকা হয় না কটন সিটি অফ ইন্ডিয়া হিসেবে ডাকা হয়। ভাগলপুর যেটা কিনা বিহারে রয়েছে, এটা কি জন্য বিখ্যাত বা এই শহরটার ডাকনাম কি না সিল্ক সিটি। উদয়পুর যেটা রাজস্থানে রয়েছে, এটাকে আমরা একদিকে বলি কিনা সিটি অফ লেক, আরেকদিকে কি বলি না হোয়াইট সিটি। লখনৌ বলে যেটা উত্তরপ্রদেশে রয়েছে, উত্তরপ্রদেশের ক্যাপিটাল, সেটাকে আমরা কি বলি না সিটি অফ নবাব। আরেকভাবে এটার নামকরণ হয়েছে কি না ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটি, কাকে বলা হয় এই লখনৌকেই বলা হয়। নেক্সট দেখো মুজাফফরপুর যেটা কিনা কোথায় আছে বিহারে আছে, এটাকে আমরা কি বলি দ্য ল্যান্ড অফ লিচি বা লিচুর দেশ হিসেবে আমরা এই জায়গাটাকে চিনে থাকি। তাহলে আবারও বলছি দেখে নাও, জয়পুর বললে আমরা কি বলবো ডাকনাম কি না পিঙ্ক সিটি। আমরা যদি সুরাট বলি তাহলে একদিকে ডায়মন্ড কাটিং সেন্টার অফ ইন্ডিয়া বলা হয়, আরেকদিকে সিল্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে একই শহর মানে একই নাম কিন্তু বিভিন্ন শহরের সঙ্গে যুক্ত। তাহলে সিল্ক সিটি যেমন আমরা এদিকে দেখতে পাচ্ছি সুরাট, আবার ঠিক নিচে দেখো রয়েছে কি না ভাগলপুর। তাই কনফিউজ হবে না, একই নাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ হয়, এরম ব্যাপার নয় যে একটা নিকনেম পার্টিকুলার একটা শহরের জন্যই বরাদ্দ। চলে আসো যোধপুর যেটা রাজস্থানে রয়েছে, এটাকে আমরা একদিকে বলি কিনা ব্লু সিটি আর একদিকে বলি কিনা সান সিটি। চলে আসো আকোলা যেটা মহারাষ্ট্রে রয়েছে, এটাকে আমরা একদিকে কি বলি না কটন সিটি অফ ইন্ডিয়া। ভাগলপুর যেটা বিহারে রয়েছে, এটাকে আমরা কি বলি না সিল্ক সিটি অফ ইন্ডিয়া। উদয়পুর যেটা রাজস্থানে রয়েছে, একদিকে বলছি লেক সিটি, আরেকদিকে বলছি কি না হোয়াইট সিটি। লখনৌ যেটা কিনা উত্তরপ্রদেশে রয়েছে, যেটাকে বলা হয় সিটি অফ নবাব, হলো সিটি অফ নবাব লখনৌ। এছাড়া তুমি আরেকটাও বলতে পারো সিটি অফ তেহজিব, সিটি অফ তেহজিব এটাও বলা হয় কাকে না লখনৌকে, হলো। এছাড়া ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটিও বলা হচ্ছে কাকে না লখনৌকে। মুজাফফরপুর যেটা কিনা বিহারে আছে, এটা লিচুর জন্য খুব বিখ্যাত, তাই সেই জায়গাটাকে বলা হয় দ্য ল্যান্ড অফ লিচি। চলে আসো অ্যালপুজা যেটা কিনা কোথায় আছে কেরালায় আছে, এটাকে কি বলা হয় দ্য ভেনিস অফ দ্য ইস্ট, মানে প্রাচ্যের ভেনিস। ডিব্রুগড় যেটা কিনা আসামে রয়েছে, এটাকে বলা হয় টি সিটি অফ ইন্ডিয়া। আহমেদাবাদ যেটা গুজরাটে আছে, কি বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, বস্টন অফ ইন্ডিয়া, আর ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে তিন রকম ভাবে বলা হয় কাকে না আহমেদাবাদকে। তো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া এটা দিয়ে মনে পড়লো, মনে রাখবে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বললে বলবো কানপুর, আর সাউথ ইন্ডিয়া যদি বলা হয় তখন মনে রাখবে কোয়েম্বাটুর, হলো। নর্থ ইন্ডিয়া বললে কানপুর, সাউথ ইন্ডিয়া বললে কোয়েম্বাটুর, আর নর্মাল ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বললে সেক্ষেত্রে আহমেদাবাদ। এখানে কানপুরকে আরেকভাবেও উল্লেখ করা হয়েছে, কি বলা হয় না লেদার সিটি হিসেবে কাউন্টেড করা হয়। এখানে মুম্বাই মহারাষ্ট্রকে বলা হয়েছে সিটি অফ সেভেন আইল্যান্ড, গেটওয়ে অফ ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এছাড়া মুম্বাইকে তুমি বলতে পারো কি না হলিউড অফ ইন্ডিয়া, ভারতের হলিউড। এছাড়া তুমি মুম্বাইকে বলতে পারো কি না ড্রিম সিটি, স্বপ্নों की নগরী বলা হয় কাকে না মুম্বাইকে। নেক্সট দেখো পুনেকে কি বলা হচ্ছে, পুনেকে বলা হচ্ছে ডেকান কুইন, হলো। পুনেকে কি বলা হয়, পুনে যেটা রয়েছে মহারাষ্ট্রে তাকে কি বলছে না ডেকান কুইন।
তাহলে এখান থেকে অতি অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো দেখো বলছি অনেকবার পরীক্ষায় এসছে, যে ভেনিস অফ দ্য ইস্ট কোন শহরকে বলা হয়, তখন হচ্ছে অ্যালপুজা। টি সিটি অফ ইন্ডিয়া বললে বলবো ডিব্রুগড়। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বা বস্টন অফ ইন্ডিয়া বা ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বললে বলবো আহমেদাবাদ। লেদার সিটি অফ ইন্ডিয়া বললে কি বলবো, না কানপুর। সিটি অফ সেভেন আইল্যান্ড বললে কি বলবো, না মুম্বাই। গেটওয়ে অফ ইন্ডিয়া বললে কি বলবো, মুম্বাই। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা বিজনেস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বললে মুম্বাই। হলিউড অফ ইন্ডিয়া বললেও মুম্বাই। ড্রিম সিটি বললে হচ্ছে মুম্বাই। এছাড়া মহারাষ্ট্রের পুনে শহরটার ডাকনাম কি, না ডেকান কুইন। চলে আসুন নেক্সট, নাগপুর। নাগপুর কোথায় আছে, মহারাষ্ট্র। এটাকে একদিকে বলা হচ্ছে সিটি অফ অরেঞ্জ, আরেকদিকে তুমি মনে রাখবে এটাকে বলা হয় টাইগার ক্যাপিটাল। টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের টাইগার ক্যাপিটাল বলা হয় কাকে, না নাগপুরকে। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটাকে একসাথে বলা হয় কি, না টুইন সিটি, রাইট। হায়দ্রাবাদ যেটা না তেলেঙ্গানাতে রয়েছে, এটাকে কি বলা হয়, সিটি অফ নিজাম, সিটি অফ পার্লস। এছাড়া হায়দ্রাবাদকে কি বলা হয়, না বিরিয়ানি, বিরিয়ানি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কাকে, না হায়দ্রাবাদকে। চলে আসো গুন্টুর, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটা এই শহরটা ডাকনাম কি, না সিটি অফ চিলি। আচ্ছা, বিরিয়ানি ক্যাপিটাল, পার্ল সিটি, সিটি অফ নিজাম ছাড়াও হায়দ্রাবাদকে আরেকটা বলা হয় নাকি হাইটেক সিটি। হলো রাজামুন্দ্রি, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটাকে বলা হয় কি, না টোব্যাকো সিটি বা তামাকের শহর। কাকিনাড়া যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটাকে বলা হয় কি, না ফার্টিলাইজার সিটি। ওকে, ফার্টিলাইজার সিটি। এছাড়াও বলা হয় কি, না পেনশনার্স প্যারাডাইস। কাকে বলা হয়, না কাকিনাড়াকে। এছাড়াও বলা হয় সেকেন্ড মাদ্রাস। কাকে বলা হয়, কাকিনাড়াকে। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াকে বলা হয় কি, না ল্যান্ড অফ ভিক্টরি বা বিজয়ের ভূমি। অমৃতসর যেটা পাঞ্জাবে রয়েছে, এটাকে কি বলা হয়, গোল্ডেন সিটি। পাটিয়ালা যেটা পাঞ্জাবে রয়েছে, তাকে কি বলা হয়, না রয়্যাল সিটি। তাহলে দেখো এখানে পরপর অন্ধ্রপ্রদেশ থেকে অনেকগুলো রয়েছে। তো প্রথমত মহারাষ্ট্রের নাগপুর, নাগপুর শহরটার ডাকনাম যদি বলি তাহলে দুটো আমরা জানি, টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া আর হচ্ছে কিনা অরেঞ্জ সিটি। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ যেটা কিনা তেলেঙ্গানাতে রয়েছে, এটাকে বলা হয় টুইন সিটি। শুধু হায়দ্রাবাদ বললে এটাকে তুমি চার রকম ভাবে বলতে পারো। এক হচ্ছে বিরিয়ানি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ নিজাম, সিটি অফ পার্লস এবং হচ্ছে হাইটেক সিটি। অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরটার ডাকনাম কি, না সিটি অফ চিলি, লঙ্কার শহর বা মরিচের শহর। রাজামুন্দ্রিকে বলা হয় কি, না টোব্যাকো সিটি মানে তামাক শহর। কাকিনাড়াকে একদিকে দেখো কি বলা হচ্ছে, ফার্টিলাইজার সিটি, পেনশনার্স প্যারাডাইস এবং হচ্ছে সেকেন্ড ম্যাড্রাস। বিজয়ওয়াড়াকে বলা হচ্ছে ল্যান্ড অফ ভিক্টরি। অমৃতসরকে বলা হচ্ছে গোল্ডেন সিটি। পাটিয়ালাকে বলা হচ্ছে কি, না রয়্যাল সিটি। তাহলে এগুলো থেকে একটা না একটা প্রশ্ন পরীক্ষায় এক্সপেক্ট করা যায় বা পরীক্ষায় দিয়ে থাকে। তাই এই ধরনের চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। চলে আসুন নেক্সট পরেরটা, পালানপুর যেটা কিনা গুজরাটে রয়েছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফ্লাওয়ার সিটি বা ফুলের শহর। হলো বারদৌলি যেটা কিনা গুজরাটে আছে, এটাকে কি বলা হয়, বাটার সিটি। ভোপাল মধ্যপ্রদেশে, এটাকে কি বলা হয়, সিটি অফ লেক। পানিপথ হরিয়ানাতে যেটা রয়েছে, একদিকে তাকে বলা হচ্ছে ইকো সিটি, একদিকে বলা হচ্ছে সিটি অফ ওয়েভিয়ার্স মানে তাঁতিদের শহর। গুরগাঁও যেটা হরিয়ানাতে রয়েছে, সেটাকে কি বলা হয়, মিলেনিয়াম সিটি। এলাহাবাদ যেটা উত্তরপ্রদেশে রয়েছে, তাকে দেখো তিন রকম ভাবে বলছে, অ্যাবোডি অফ দ্য গড মানে ঈশ্বরের আবাস, সঙ্গম সিটি এবং সিটি অফ প্রাইম মিনিস্টার। মানে ভারতবর্ষে এখনো পর্যন্ত সব থেকে বেশি প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছে যে শহর থেকে, সেটা হচ্ছে এলাহাবাদ বা যাকে আরেকভাবে চিনি আমরা প্রয়াগরাজ বলে। প্রয়াগরাজ বলে আরেকভাবে চিনি আমরা প্রয়াগরাজ বলে। তো মনে রাখতে হবে, আবারও বলছি, পালানপুর যেটা কিনা গুজরাটে আছে, শহরটার ডাকনাম কি, না ফ্লাওয়ার সিটি। বারদৌলি যেটা গুজরাটে আছে, সেটাকে বলা হয় কি, না বাটার সিটি। একই রকম ভাবে ভোপাল যেটা কিনা মধ্যপ্রদেশে রয়েছে, সেটাকে বলা হয় সিটি অফ লেক। পানিপথ যেটা হরিয়ানাতে রয়েছে, সেটাকে বলা হয় সিটি অফ ওয়েভিয়ার্স এবং তার সঙ্গে ইকো সিটি। গুরগাঁও যেটা হরিয়ানাতে রয়েছে, সেটাকে বলা হয় কিনা মিলেনিয়াম সিটি। এলাহাবাদ যেটা কিনা উত্তরপ্রদেশে রয়েছে, তাকে বলা হয় একদিকে অ্যাবোডি অফ গড, সঙ্গম সিটি, সিটি অফ প্রাইম মিনিস্টার। এগুলো সবই হচ্ছে এলাহাবাদ বা যাকে আমরা চিনি প্রয়াগরাজের ডাকনাম। চলে আসুন নেক্সট, জয়সলমের যেটা কিনা কোথায় আছে, রাজস্থান। হলো এটাকে একদিকে কি বলছে, গোল্ডেন সিটি।
তেজপুর যেটা কিনা আসাম, এটাকে বলছে সিটি অফ ব্লাড। ভুবনেশ্বর যেটা কিনা ওড়িশাতে রয়েছে তাকে বলছে টেম্পল সিটি। কটক যেটা কিনা ওড়িশাতে রয়েছে তাকে বলছে সিলভার সিটি মানে রূপোর শহর। থানে মহারাষ্ট্রকে বলা হচ্ছে সিটি অফ লেক। নাসিক মহারাষ্ট্রকে বলা হচ্ছে গ্রেপ সিটি, ওয়াইন ক্যাপিটাল। এছাড়া তুমি বলতে পারো অনিয়ন সিটি, নাসিককে তুমি আরেকভাবে বলতে পারো কি না অনিয়ন সিটি, পেঁয়াজের শহর। কোলাপুর যেটা কিনা মহারাষ্ট্রে রয়েছে এটাকে বলা হয় কি না সিটি অফ রেসলার। এবং বেঙ্গালুরু যেটা কিনা কর্ণাটকাতে রয়েছে এটাকে বলা হচ্ছে কি না গার্ডেন সিটি, ইলেকট্রনিক সিটি, সিলিকন ভ্যালি, স্পেস সিটি। তাহলে এই গার্ডেন সিটি, ইলেকট্রনিক সিটি, সিলিকন ভ্যালি এগুলো দিয়ে তো পরীক্ষার প্রশ্ন আমরা আগেও পেয়েছি, শুধু রেল বলে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলতে পারো প্রশ্ন কিন্তু এসছে। তাহলে আবারও বলছি দেখে নাও, জয়সলমের যেটা কিনা রাজস্থানে রয়েছে আর তার ডাকনাম গোল্ডেন সিটি। তেজপুর যেটা আসামে রয়েছে তার ডাকনাম সিটি অফ ব্লাড। ভুবনেশ্বর যেটা কিনা ওড়িশায় রয়েছে তার ডাকনাম টেম্পল সিটি। যদিও ভারতবর্ষে অনেকগুলো শহরকেই কিন্তু টেম্পল সিটি বলা হয়, শুধু যে ভুবনেশ্বরকে বলা হয় এরম ব্যাপার নয়। কটক যেটা কিনা ওড়িশায় রয়েছে রূপালী শহর, সিলভার সিটি বলা হয় এটাকে। থানে মহারাষ্ট্রকে বলা হয় সিটি অফ লেক। তাহলে একই রকম ভাবে দেখতেই পাচ্ছ যে লেক সিটি আমরা কিন্তু ভারতবর্ষে অনেকগুলো জায়গাকে বলি। আমরা আজকের পড়ার মধ্যে ভোপালকে দেখতে পেলাম লেক সিটি, আবার এখানে দেখো থানে মহারাষ্ট্র যেটা রয়েছে সেটা হচ্ছে লেক সিটি। নাসিক যেটা কিনা একদিকে অনিয়ন সিটি আরেকদিকে তাকে বলা হয় গ্রেপ সিটি মানে আঙুরের শহর, তার সঙ্গে হচ্ছে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোলাপুর যেটা কিনা মহারাষ্ট্রে রয়েছে এটা হচ্ছে সিটি অফ রেসলার বা কুস্তিগিরদের শহর। বেঙ্গালুরু যেটা কিনা কর্ণাটকাতে রয়েছে একদিকে বলা হচ্ছে গার্ডেন সিটি, একদিকে বলা হচ্ছে ইলেকট্রনিক সিটি, একদিকে হচ্ছে সিলিকন ভ্যালি আর একদিকে হচ্ছে স্পেস সিটি। চলে আসো নেক্সট, আগ্রা যেটা কিনা উত্তরপ্রদেশে রয়েছে ডাকনাম কি তাজনগরী আর হচ্ছে পেঠা নগরী। পেঠা বোঝো? পেঠা বাংলায় যেটাকে বলি আমরা মোরব্বা, খেয়েছো না? কেকের মধ্যে দেওয়া থাকে মোরব্বা, রাইট? বা নর্মালেও খাওয়া যায়, খুব মিষ্টি মিষ্টি খেতে, প্রবাবলি লাউ লাউ দিয়ে মনে হয় তৈরি হয় মোরব্বা। তো যারা তাজমহল দেখতে গেছে বা যারা দেখতে গেছিলে তারা নিশ্চয়ই দেখেছো রাস্তার দুধারে, মানে তাজমহলে ঢোকার আগে রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে এবং সবই বলতে পারো কিন্তু এই বিখ্যাত পেঠা বিক্রি করছে, তাই না? তো নিশ্চয়ই খাওয়াও হয়েছে, সুস্বাদু খেতে, খুবই সুস্বাদু খেতে। তো সেই পেঠা নগরী বলা হয় কাকে না আগ্রাকে। একই সঙ্গে তাজনগরী বলা হয় আগ্রাকে। উত্তরপ্রদেশের বারাণসী শহরটার ডাকনাম এখানে দেখো আবার একই রকম টেম্পল সিটি বলা হয়, হোলি সিটি মানে পবিত্র ভূমি, আর রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের ধর্মীয় রাজধানী বলা হয় কাকে না উত্তরপ্রদেশের বারাণসীকে। তাই তো আমরা ধম্মকম্ম করতে গেলে কোথায় যাই? বেনারস যাই, তাই না? বেনারসে গিয়ে প্রচুর ধম্মকম্ম করে আসি, আমরা প্রত্যেক বছরই যাই আমরা। বিশেষ করে একটা সার্টেন এজের পিপুল ইন্ডিয়ার মধ্যে একটা সময় তারা কিন্তু অবশ্যই বেনারস, কোথাও যাক না যাক বেনারস কিন্তু অবশ্যই ঘুরতে যায়। মাইসোর একদিকে কি বলা হচ্ছে দেখো স্যান্ডেলউড সিটি, এছাড়াও মাইসোরকে তুমি আরেকভাবে বলতে পারো কি না সিল্ক সিটি। তাহলে একদিকে স্যান্ডেলউড চন্দন কাঠের জন্য বিখ্যাত হলো, আরেকদিকে হচ্ছে কিনা সিল্ক সিটি হিসেবে বিখ্যাত। কর্ণাটকার কুর্গ এই শহরটার যদি বলো কি না ডাকনাম কি, এটাকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কুর্গকে বলা হচ্ছে কিনা স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, পন্ডিচারির আরুভেলি শহরটার ডাকনাম কি সিটি অফ ডন মানে ভোরের শহর। ঝাড়খণ্ডের জামশেদপুরকে বলা হয় কিনা একদিকে স্টিল সিটি আর একদিকে পিটসবার্গ অফ ইন্ডিয়া, রাইট? ঝাড়খণ্ডের ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। রাজস্থানের উদয়পুরকে বলা হচ্ছে লেক সিটি, হোয়াইট সিটি এবং ভেনিস অফ দ্য ইস্ট, মানে আবার এটাকেও ভেনিস অফ দ্য ইস্ট বলে, তবে এক্ষেত্রে উদয়পুরটা কাউন্ট করবে না, এটা দিয়ে ইম্পর্টেন্ট নয়। ভেনিস অফ দ্য ইস্ট প্রাচ্যের ভেনিসের ক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল যেটা বা যেটা দিয়ে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে অ্যালপুজা। এটা ভালো করে মনে রাখবে, প্রাচ্যের ভেনিস। ওকে, একে দিয়েই পরীক্ষায় প্রশ্ন হয়। এখানে যদিও ভেনিস অফ দ্য ইস্ট বলা আছে, এটা নেবে না, বলা থাকলেও এটাকে পড়ার দরকার নেই বা এটা মনে রাখার দরকার নেই। হলো, ভুল নয়, এটা মনে করার কোনো কারণ নেই যে এটাকে ভুল, এটা ভুল নয়, কিন্তু এটা বলা হয়। বাট পপুলার কোনটা? পপুলার হচ্ছে অ্যালপুজা। প্রাচ্যের ভেনিস মানেই পপুলার হচ্ছে অ্যালপুজা, খেয়াল রাখবে। আমি আগেই বলেছি একই ধরনের নিকনেম বিভিন্ন শহরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ভারতবর্ষে, তো সেই রকমই হয়তো এখানে দেওয়া আছে সেটা। হয়ে গেল।
তাহলে নিকনেম সম্পর্কে আমাদের আইডিয়া আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কোন শহরের ডাকনাম কোনটা, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, তাই খুব ভালো করে এটা খেয়াল রাখবে। এবার চলে আসো ন্যাশনাল স্পোর্টস অফ কান্ট্রি, বিভিন্ন দেশের জাতীয় খেলা। বিভিন্ন দেশের জাতীয় খেলা, তা বিভিন্ন দেশের জাতীয় খেলা পড়তে গেলে প্রথমে দুটো পয়েন্ট মনে রাখতে হয়। কি বলছে দেখো, সাম স্পোর্টস আর ন্যাশনাল স্পোর্টস, যাকে বলছে ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো মানে নট এস্টাবলিশ বাই ল, আর সাম স্পোর্টস আর কি না ডি জুড়ে অর্থাৎ এস্টাবলিশ বাই ল। তাহলে ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো মানে কি নট এস্টাবলিশড, নট এস্টাবলিশ বাই ল, আইন দ্বারা প্রতিষ্ঠিত নয়, বা তুমি এটাকে বলতে পারো কনস্টিটিউশন, কনস্টিটিউশন দ্বারা প্রতিষ্ঠিত নয়, রাইট। আর ডি জুড়ে, ডি জুড়ে মানে হচ্ছে কি না এস্টাবলিশড বাই ল, আইন দ্বারা প্রতিষ্ঠিত। এবার তোমাকে জিজ্ঞেস করবে স্যার ভারতের জাতীয় খেলা কোনটা, আমি বারবার বলে থাকি, যদি বলা হয় ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস কি, ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস আমরা যেটা জানি সেটা হচ্ছে ফিল্ড হকি, তাই তো। ফিল্ড হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা, কিন্তু ভারতের সংবিধানে তো কোথাও ভারতের জাতীয় খেলার উল্লেখ নেই, তার মানে এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত নয়, ফিল্ড হকিটা আইন দ্বারা প্রতিষ্ঠিত নয়, তাই তো নাকি, নট এস্টাবলিশ বাই ল, রাইট। তাহলে এই ফিল্ড হকিটা কিভাবে ইন্ডিয়ার জাতীয় খেলা, তখন মনে রাখবে বাই পপুলারিটি, বাই পপুলারিটি, জনপ্রিয়তা নিরিখে বলতে পারো ফিল্ড হকিকে আমরা ভারতের জাতীয় খেলা হিসেবে কাউন্ট করি। মনে রাখবে আমাদের ভারতবর্ষে যেমন কোনো জাতীয় ভাষা নেই, ঠিক একই রকমভাবে ভারতবর্ষে কোনো জাতীয় খেলা নেই, এটা খেয়াল রাখবে। এবার দেখো এখানে একটা লিস্ট আপ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বলছে একদিকে দেশের নাম বলা আছে, একদিকে সেই দেশের জাতীয় খেলা বলা আছে, আবার এটা কোন বছর প্রতিষ্ঠা যদি থাকে ইম্পর্টেন্ট সেগুলো, মানে ডি জুড়ে অর্থাৎ কিনা আমরা আইনত কোন বছর প্রতিষ্ঠা সেটা বলা আছে, বা কোনটা আইনত প্রতিষ্ঠা নয়, নট এস্টাবলিশ বাই ল, মানে যে ডিফ্যাক্টো গুলো নট এস্টাবলিশ বাই ল সেটাও বলা আছে। অর্থাৎ কোন জাতীয় খেলাটা এস্টাবলিশ বাই ল বা নট এস্টাবলিশ বাই ল দুটোই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেমন দেখো আফগানিস্তান দেশটার জাতীয় খেলা কি, জাতীয় খেলা হচ্ছে বুশ খাসি। আফগানিস্তান দেশটার জাতীয় খেলা কি, জাতীয় খেলা বলেছে এখানে বুশ খাসি। এই খেলাটাকে আরেকভাবে কি বলা হয় না কোপার, আরেকভাবে বলা হয় কিনা কুপারি, আবার বলা হয় কিনা উলাক ত্রাসে। তাহলে দেখো একই খেলার বিভিন্ন নাম। তাহলে দেখো আফগানিস্তান যে খেলাটা জনপ্রিয় বা জাতীয় খেলা হিসেবে জনপ্রিয় তার নাম হচ্ছে বুশ খাসি, যাকে আরেকভাবে কি বলা হয় কুপার, বা বলতে পারো কুপারি, বা বলতে পারো উলাক ত্রাসি। নেক্সট দেখো অ্যান্টিগা এবং বারবুডা জাতীয় খেলা কি যদি বলা হয় তখন মনে রাখবে ক্রিকেট, সেটা ডিফ্যাক্টো। ওকে, তাহলে ডিফ্যাক্টো মানে কি, বা আগেরটাও আফগানিস্তানের বুশ খাসি, ডিফ্যাক্টো কথাটার মানে কি বলেছি নট এস্টাবলিশ বাই ল, তাহলে আইনত প্রতিষ্ঠা নয়, কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু আইনত প্রতিষ্ঠা নয়, ডিফ্যাক্টো। আর এখানে ডি জুড়ে মানে কি, এটা হচ্ছে মনে রাখবো এস্টাবলিশড বাই ল, মানে আইন দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে কোনটা না আর্জেন্টিনা, আর্জেন্টিনার এই যে ধরো পাটো যে খেলাটা, আর্জেন্টিনার এই যে পাটো খেলাটা যেটা কিনা ন্যাশনাল স্পোর্টস হিসেবে কাউন্টেড হয়, এটা ডি জুড়ে ন্যাশনাল স্পোর্টস মানে এস্টাবলিশ বাই ল, এবং সেই জন্যই এখানে দেখো সালটা বলা আছে 1953-তে আর্জেন্টিনার এটা জাতীয় খেলা হিসেবে কাউন্টেড হওয়া শুরু হয়। হলো অস্ট্রেলিয়া, এটা কি না ক্রিকেট, অস্ট্রেলিয়া জাতীয় খেলা কি না ক্রিকেট, বলছে দেখো এটা কিন্তু ডিফ্যাক্টো স্পোর্টস। বাংলাদেশে জাতীয় খেলা কি না কাবাডি, এটা মনে রাখবে কি না ডি জুড়ে, এটাকে কবে থেকে ঘোষণা করা হয়েছে আইনত না 1972 থেকে বলতে পারো এটাকে ঘোষণা করা হয়েছে। বারবাডোসে জাতীয় খেলা ক্রিকেট, বারবুডা জাতীয় খেলা কি না ক্রিকেট, ভুটানের জাতীয় খেলা কি না আর্চারি, পরীক্ষায় দিয়ে থাকে, হলো এটা ডি জুড়ে, ভুটানের জাতীয় খেলাটা আইনত প্রতিষ্ঠিত, কোন সাল সেক্ষেত্রে মনে রাখবো 1971। হলো চলে আসো ব্রাজিল, তাহলে ব্রাজিলের ক্ষেত্রে দুটো মনে রাখবে, একটা হচ্ছে কি না ক্যাপোরিয়া, হলো এটা হচ্ছে কি না ডি জুড়ে অর্থাৎ আইনত বলতে পারো এটা জাতীয় খেলা, আবার বাই পপুলারিটি হচ্ছে ফুটবল, এটা হচ্ছে কিনা জাতীয় খেলা।
দুরকমভাবে কাউন্টেড হয়। আমরা জানি ব্রাজিলের জাতীয় খেলা হিসেবে ফুটবলকেই আমরা কাউন্ট করি, কিন্তু ফুটবল মনে রাখবে বাই পপুলারিটি ব্রাজিলের জাতীয় খেলা হিসেবে কাউন্টেড হয়। কিন্তু আইনত তুমি যদি বলো, আইনত জাতীয় খেলা হচ্ছে কি না ক্যাপোরিয়া। বুলগেরিয়ার ক্ষেত্রে মনে রাখবে জাতীয় খেলা কি, জাতীয় খেলা হচ্ছে ওয়েট লিফটিং, বুলগেরিয়ার ক্ষেত্রে জাতীয় খেলা। কানাডা শীতকালীন জাতীয় খেলাটার নাম কি না আইস হকি, এবং গ্রীষ্মকালীন জাতীয় খেলাটার নাম কি না ল্যাক্রস। চিলি জাতীয় খেলাটার নাম কি না চিলিয়ান রোডেও। চায়নার জাতীয় খেলাটার নাম অনেকবার পরীক্ষায় এসছে, তো পিং পং মনে রাখবে। এটা আমরা যেটাকে এই নামে চিনি, টেবিল টেনিস নামে চিনি, সেটাই চায়নায় বলতে পারো পিং পং নামে পরিচিত। তাহলে চায়নায় সেটাই পিং পং নামে পরিচিত, আমরা যেটাকে টেবিল টেনিস নামে চিনি। কিউবা জাতীয় খেলা কি, জাতীয় খেলা হচ্ছে কিনা বেসবল। কলম্বিয়া জাতীয় খেলা কি না তেজো। চেক রিপাবলিকের জাতীয় খেলা কি না আইস হকি। তো এখানে প্রত্যেকটা যেগুলো আইনত প্রতিষ্ঠিত সেগুলো সাল দেখো প্রত্যেকটা দেওয়া আছে, আর যেগুলো আইনত প্রতিষ্ঠিত নয়, নট এস্টাবলিশড বাই ল, সেগুলো কিন্তু সাল বলা নেই। হলো ডমিনিকান রিপাবলিক জাতীয় খেলা কোনটা না বেসবল। ইংল্যান্ডের জাতীয় খেলা কি না ক্রিকেট। ফ্রান্সের বললে ফুটবল। হায়াতি বললে ফুটবল বা সকার। হাঙ্গেরি বললে কি বলবো না ওয়াটার পোলো। ইন্ডিয়ার বললে কি বলবো না ফিল্ড হকি। ইসরায়েল বললে কি বলবো না ফুটবল। ইটালি বললে কি বলবো না ফুটবল। ইন্দোনেশিয়া বললে কি বলবো না ব্যাডমিন্টন। লিথুয়ানিয়া বললে কি বলবো বাস্কেটবল। ইরানের জাতীয় খেলা কি না রেসলিং। জামাইকা জাতীয় খেলা কি না ক্রিকেট। জাপানের জাতীয় খেলা কি না সুমো রেসলিং। মালয়েশিয়া জাতীয় খেলা কি না সেপাক তাকরো। কি ধরনের খেলা এটা না, এটাকে তুমি বলতে পারো ভলিবল, সিমিলার টু ভলিবল বা ব্যাডমিন্টন। হলো ডিফ্যাক্টো প্লেয়ার ক্যান নট ইউজ দেয়ার হ্যান্ড টু প্লে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে কি না প্লেয়াররা কিন্তু নিজেদের হাত এখানে ব্যবহার করতে পারে না। কিছুটা মিল আছে ভলিবলের সঙ্গে, কিছুটা মিল আছে খেলাটার ব্যাডমিন্টনের সঙ্গে। মনে রাখবে খেলাটার নাম কি সেপাক তাকরো। নিয়মের দিক থেকে কিছুটা মিল আছে ভলিবলের সঙ্গে, নিয়মের দিক থেকে কিছুটা মিল আছে ব্যাডমিন্টনের সঙ্গে। মঙ্গোলিয়া জাতীয় খেলা কি, মঙ্গোলিয়া জাতীয় খেলা হচ্ছে কি না রেসলিং। এছাড়াও আছে কি না আর্চারি, এই দুটোই মেন। এছাড়াও আছে হর্স রাইডিং। হলো তাহলে মঙ্গোলিয়া জাতীয় খেলা যদি আমরা দেখি ডি ফ্যাক্টো হিসেবে, অর্থাৎ আইনত প্রতিষ্ঠিত নয়, বাই পপুলারিটি যদি আমরা দেখি, তাহলে কি না জাতীয় খেলা কি না রেসলিং, আর্চারি এবং হর্স রাইডিং। মরিশাস জাতীয় খেলা কি না এটা হচ্ছে আমাদের ফুটবল। নেপালের জাতীয় খেলা কি না ডান্ডি বিও, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়েছে। ডান্ডি বিওটা কি না আমরা ভারতবর্ষে যেটাকে বলা হয় গিলি ডান্ডা। গিলি ডান্ডা বোঝো, ওই একটা ছোট লাঠি মতো হয় আর ছোট এরকম একটা সেই কি বলবো ওটাকে ডাংগুলি, কথাটা শুনেছো খেলা ডাংগুলি? না শুনে থাকলে বোঝাতে পারবো না। এটা একটা ছোট্ট কাঠের পিস বলতে পারো থাকে, দুদিকটা সুচলো এরকম একটা বলতে পারো এই টাইপের একটা কাঠের পিস থাকে ছোট্ট, আর বড় লাঠিটা দিয়ে বলতে পারো, এই লাঠিটা দিয়ে বলতে পারো খেলতে হয়। হলো এরকম বড় একটা লাঠি থাকবে, মেরে এরকম ভাবে মারতে হয়, যেটাকে বলা হয় ডাংগুলি। বাংলায় আমাদের এদিকে এটাকে বলা হয় ডাংগুলি। এবার বিভিন্ন বাংলার বিভিন্ন রিজিয়নে এটার বিভিন্ন ধরনের নাম আছে। তো ইন্ডিয়াতে এই খেলাটাকে বলা হয় কি না, এই খেলাটাকে বলা হয় গিলি ডান্ডা। হলো গিলি ডান্ডা ছিল কতদিন পর্যন্ত না 2017 পর্যন্ত, কিন্তু এখন যদি বলা হয় কি না নেপালের জাতীয় খেলা, সেক্ষেত্রে মনে রাখবে ভলিবল। নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি না রাগবি। নরওয়ে জাতীয় খেলা কি না ক্রস কান্ট্রি স্কিং। নামিবিয়ার জাতীয় খেলা রাগবি। পাকিস্তানের জাতীয় খেলা ফিল্ড হকি। ফিলিপিন্সের জাতীয় খেলা কি না না আর্নিস, এটাকে বলছে টাইপ অফ ফাইটিং আর্ট। পেরু জাতীয় খেলা কি না পালেটা ফ্রন্টন, এক ধরনের টেনিস আর টাইপ অফ টেনিস বলতে পারো। রাশিয়ার জাতীয় খেলা কি না ব্যান্ডি আর টাইপ অফ আইস হকি, আইস হকির মতো খেলাটা হয়। স্কটল্যান্ডের জাতীয় খেলা কি না ফুটবল। সার্বিয়া জাতীয় খেলা কি ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ওয়াটার পোলো। সাউথ কোরিয়া জাতীয় খেলা কি না তাইকোন্ডো। শ্রীলঙ্কা জাতীয় খেলা কি না ভলিবল। তাজিকিস্তানের জাতীয় খেলা কি না গুস্তিগিরি, এটা রেসলিং এর মতো বলতে পারো এক ধরনের জিনিস যাকে বলা হয় কি না গুস্তিগিরি। টার্কি জাতীয় খেলা কি না অয়েল রেসলিং। হলো ইউএসএ জাতীয় খেলা কি না বেসবল। তাহলে আবারও বলছি দেখো, মরিশাস জাতীয় খেলা কি বললে ফুটবল। নেপালের জাতীয় খেলা বর্তমানে ভলিবল, 2017 থেকে 17-র পর থেকে হচ্ছে ভলিবল, তার আগে ছিল কি না গিলি ডান্ডা।
এরপর নিউজিল্যান্ড বললে জাতীয় খেলা হচ্ছে রাগবি, নরওয়ে বললে জাতীয় খেলা হচ্ছে ক্রস কান্ট্রি স্কিং, নামিবিয়া জাতীয় খেলা হচ্ছে কিনা রাগবি, পাকিস্তান জাতীয় খেলা হচ্ছে ফিল্ড হকি, ফিলিপিন্সে জাতীয় খেলা হচ্ছে কিনা আর্নিস, পেরু জাতীয় খেলা হচ্ছে কিনা পালেটা, আর রাশিয়া জাতীয় খেলা কিনা বান্ডি, স্কটল্যান্ডে জাতীয় খেলা কিনা গলফ, সার্বিয়া জাতীয় খেলা কিনা ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ওয়াটার পোলো, সাউথ কোরিয়া জাতীয় খেলা কিনা তাইকোন্ডো, শ্রীলঙ্কা জাতীয় খেলা কিনা ভলিবল, তাজিকিস্তানে জাতীয় খেলা কিনা কুস্তিগিরি, যেটাকে তুমি বলতে পারো আর টাইপ অফ রেসলিং, তুরস্কের জাতীয় খেলা কিনা অয়েল রেসলিং, ইউএস এর জাতীয় খেলা কিনা বেসবল। নেক্সট যে টপিকটা আমরা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন। পরীক্ষায় প্রায় দেয়, তাই না? অমুক অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা কোথায় বা কত সালের প্রতিষ্ঠা হয়েছে, কমনওয়েলথের হেডকোয়ার্টারটা কোথায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায়, ইউনিসেফ হেডকোয়ার্টার কোথায়, ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়, তাই না? তো এই রিলেটেড বলতে পারো আজকের নেক্সট সেগমেন্টটা, যেখানে আমরা দেখো 3টে কলাম করে দিয়েছি। একদিকে হচ্ছে অর্গানাইজেশনের নাম, তাদের হেডকোয়ার্টার, এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কত সালের প্রতিষ্ঠা, তাই সালটাও এখানে পাশাপাশি দেওয়া আছে। তো অর্গানাইজেশন, হেডকোয়ার্টার এবং বলতে পারো এস্টাবলিশমেন্ট ইয়ার, যার মধ্যে কমনওয়েলথ বা তুমি বলতে পারো এটাকে কমনওয়েলথ অফ নেশন, এটা হেডকোয়ার্টার কোথায় না লন্ডন, কত সালে এটা প্রতিষ্ঠা, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে 1949-এ এটা প্রতিষ্ঠা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতেই পারে। হেডকোয়ার্টার কোথায় এটা লসেন কোথায় আছে সুইজারল্যান্ড, কত সালে এটা প্রতিষ্ঠা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 1894-তে এটা প্রতিষ্ঠা। লিগ অফ আরব স্টেট, এটা একটু আননোন, কোথায় আছে এটা কায়রো মানে ইজিপ্ট, কত সালের প্রতিষ্ঠা 1945-এ এটা প্রতিষ্ঠা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো হেডকোয়ার্টার কোথায় ম্যানিলা মানে ফিলিপিন্স, কত সালের প্রতিষ্ঠা, সালটাও মনে রাখবো 1966। এখানে কমনওয়েলথটাও বলতে পারো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো অর্গানাইজেশনের মধ্যে কমনওয়েলথ অফ নেশন বা যাকে আমরা সংক্ষেপে বলি কমনওয়েলথ, হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করলে লন্ডন, কত সালের প্রতিষ্ঠা 1949। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, হেডকোয়ার্টার কোথায় লসেন মানে সুইজারল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা 1894। লিগ অফ আরব স্টেট, যেটা রয়েছে আমার কায়রো মানে হচ্ছে ইজিপ্ট, কত সালের প্রতিষ্ঠা 1945। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, হেডকোয়ার্টার কোথায় ম্যানিলা কোথায় আছে ফিলিপিন্স, এটা কত সালের প্রতিষ্ঠা 1966-এ বলতে পারো এটা প্রতিষ্ঠা। চলে আসো নেক্সট, আসিয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, হেডকোয়ার্টার কোথায় না জাকার্তা মানে ইন্দোনেশিয়ার পুরনো রাজধানী, যেটা নতুন রাজধানীটার নাম নুসান্ত্রা আমরা জানি। তো সেই জাকার্তাতে এটা প্রতিষ্ঠা হয় কত সালে 1967-এ এটা প্রতিষ্ঠা হচ্ছে। আফ্রিকান ইউনিয়ন, হেডকোয়ার্টার কোথায় আদিস আবাবা, এটাও মনে রাখবে ইম্পর্টেন্ট। ওকে, হেডকোয়ার্টার কোথায় আদিস আবাবা কোথায় আছে না ইথিওপিয়া, কত সালে এটা প্রতিষ্ঠা 2002। নেক্সট ওয়ান দেখো রয়েছে কিনা বেনেলাক্স, যেটা একটা ইকোনমিক্যাল ইউনিয়ন, হেডকোয়ার্টার কোথায় ব্রাসেলস মানে জায়গাটা কোথায় না বেলজিয়াম, আর কত সালের প্রতিষ্ঠা 1958। আর এই ব্রাসেলসেই বলতে পারো হেডকোয়ার্টার কার না আরেকটা অর্গানাইজেশন যার নাম হচ্ছে কিনা ন্যাটোর হেডকোয়ার্টারও মনে রাখবে কোথায় না বেলজিয়ামের ব্রাসেলসে। ওকে, তো এখানে দেখো বেনেলাক্স যে কথাটা বলা হয়েছে, 3টে দেশ নিয়ে বলতে পারো বেনেলাক্স গঠিত। এই যে ইকোনমিক্যাল ইউনিয়নটা, এটা 3টে দেশ নিয়ে গঠিত। বিই মানে হচ্ছে বেলজিয়াম, বিই। তারপর দেখো এনই মানে হচ্ছে নেদারল্যান্ড, আর এলইউএক্স মানে হচ্ছে কি না লুক্সেমবার্গ। এই 3টে দেশ নিয়ে বলতে পারো কি না বেনেলাক্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। এটা একটা ইকোনমিক্যাল ইউনিয়ন বা বলতে পারো সংগঠন, এটা 1958 সালের প্রতিষ্ঠা, আর এর হেডকোয়ার্টার কোথায় ব্রাসেলস। পরীক্ষায় প্রশ্ন এটাও দিতে পারে, এই বেনেলাক্স এটা একটা ইকোনমিক্যাল ইউনিয়ন, এখানে কতগুলো দেশ রয়েছে, তখন আনসার 3টে। আর দেশগুলো ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করতে পারে যে এলইউএক্স মানে এটা কোন দেশকে ডিনোট করে, তখন তোমার আনসার লুক্সেমবার্গ। বা এনই বললে এটা কোন দেশকে ডিনোট করে, তখন আনসার হচ্ছে নেদারল্যান্ড। বা বিই বললে এটা কোন দেশকে ডিনোট করে, তখন আনসার হচ্ছে বেলজিয়াম।
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন হেডকোয়ার্টার কোথায় না বার্ন, বার্ন শহরটা কোথায় না সুইজারল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা 1874। তো সুইজারল্যান্ড নিয়ে মনে রাখবে, আমরা অনেক সময় বলি যে সুইজারল্যান্ডের ক্যাপিটাল কি, পরীক্ষায় জিজ্ঞেস করলে ফার্স্ট অপশনটা থাকে কিন্তু জেনেভা, আর সেটাই আমরা ম্যাক্সিমাম ভুল করি, তার কারণ ম্যাক্সিমাম হেডকোয়ার্টারটা কোথায় আছে, জেনেভাতে আছে। কিন্তু মনে রাখবে সুইজারল্যান্ডের ক্যাপিটাল বললে তখন মনে রাখবে বার্ন, বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল, আর যেখানে হেডকোয়ার্টার কার না ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যেটা প্রতিষ্ঠা হয়েছে কত সালে 1874-এ। তাহলে আরো একবার দেখে নাও, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, আসিয়ান, হেডকোয়ার্টার কোথায়, জাকার্তা, জাকার্তা মানে ইন্দোনেশিয়া, কত সালে এটার প্রতিষ্ঠা 1967। আফ্রিকান ইউনিয়ন হেডকোয়ার্টার কোথায় না আদিস আবাবা, আদিস আবাবা মানে হচ্ছে কি না ইথিওপিয়া, ইথিওপিয়া, এটা কত সালের প্রতিষ্ঠা 2002-এ এটার প্রতিষ্ঠা। নেক্সট ওয়ান দেখো রয়েছে আফ্রিকান বেনেলাক্স, এটার হেডকোয়ার্টার কোথায় না বেলজিয়াম, বেলজিয়ামের কোথায় না ব্রাসেলসে, আর কত সালের প্রতিষ্ঠা 1958। আর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন হেডকোয়ার্টার কোথায় বার্ন, বার্ন কোথায় আছে সুইজারল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা 1874। চলে আসো নেক্সট এসকেপ, পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করলে বলবে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, হেডকোয়ার্টার কোথায় ব্যাংকক, ব্যাংকক মানে থাইল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা 1947-এর প্রতিষ্ঠা। চলে আসো, পরীক্ষায় জিজ্ঞেস করে ন্যাম কথাটার ফুল ফর্ম কি বা অর্গানাইজেশনটার ফুল ফর্ম কি, মনে রাখবে নন অ্যালাইন মুভমেন্ট, এটার হেডকোয়ার্টার কোথায় না জাকার্তা, জাকার্তা মানে ইন্দোনেশিয়া, কত সালের প্রতিষ্ঠা 61। পরেরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে আইএলও সদর দপ্তর কোথায়, আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভা মানে হচ্ছে সুইজারল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা, এটা দিয়েও পরীক্ষায় জিজ্ঞেস করে, তখন মনে রাখবে 1919। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ, এটাও ইম্পর্টেন্ট বলতে পারো একটা, এটার হেডকোয়ার্টার কোথায়, ইউরোপিয়ান ইউনিয়ন দেখো এটারও হেডকোয়ার্টার ব্রাসেলস মানে বেলজিয়াম, কত সালের প্রতিষ্ঠা 1993-তে এটা প্রতিষ্ঠা। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হেডকোয়ার্টার কোথায় জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট, আর এটা কত সালের প্রতিষ্ঠা 1998-এ এটা প্রতিষ্ঠা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার কোথায় মনে রাখবো ফ্রান্সের প্যারিস, কত সালের প্রতিষ্ঠা 1975। ইবিআরডি ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, হেডকোয়ার্টার লন্ডন মানে ইউকে, 1991 এটার প্রতিষ্ঠা। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এটা ইম্পর্টেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় বিস, এটার হেডকোয়ার্টার কোথায় ব্যাসেল, ব্যাসেল কোথায় আছে সুইজারল্যান্ড, কত সালের প্রতিষ্ঠা 1930-তে এটা প্রতিষ্ঠা। চলে আসো নেক্সট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডের, শহরটার নাম হচ্ছে হেগ, কত সালের প্রতিষ্ঠা 1945। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, সংক্ষেপে বলা হয় আইইউসিএন, আইইউসিএন দিয়ে যেমন হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে তখন আনসার গ্ল্যান্ড, এটা ইম্পর্টেন্ট, সাথে মনে রাখবে কত সালের প্রতিষ্ঠা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়েছে যে এই আইইউসিএন কত সালের প্রতিষ্ঠা হয় 1948-এ এটা প্রতিষ্ঠা হয়। চলে আসো অ্যাপেক, সংক্ষিপ্ত নাম, ওকে অ্যাপেক ফুল ফর্ম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, হেডকোয়ার্টার কোথায় সিঙ্গাপুর, কত সালে এটা প্রতিষ্ঠা 1989-এ এটা প্রতিষ্ঠা। এর সঙ্গে তোমরা ইউনিসেফ, ইউনেস্কো বা বলতে পারো বাদবাকি WHO, তাই না, IMO, এগুলো তো তোমরা করেইছো অ্যাপে, এগুলো এক্সট্রাগুলো এখানে একটু দেওয়া রয়েছে। চলে আসো নেক্সট পরীক্ষায় আসার মতো একটা, যেটা কিনা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার আমরা জানি কোথায় না ভারতের হরিয়ানার গুরুগ্রামে, আর এটা কত সালের প্রতিষ্ঠা, এই সালটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়েছে 2015। নেক্সট আন্দিয়ান কমিউনিটি, হেডকোয়ার্টার কোথায় না পেরুর লিমা, মানে পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা, সেখানেই সদর দপ্তর, 1969-এ এটা প্রতিষ্ঠা। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে বলা হয় UNFCCC, হেডকোয়ার্টার কোথায় না জার্মানির বন শহরে বলতে পারো এর হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়েছে, এটার হেডকোয়ার্টার কোথায় রোম, ইটালি, 1961-এ এটা প্রতিষ্ঠা। একদিকে রোমে রয়েছে কি না ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা কিনা সদর দপ্তর রোম, আর যেটাও কিনা প্রতিষ্ঠা হচ্ছে কবে না 1945-এ, কিন্তু এখানে যেটা বলেছে খেয়াল রাখবে, এখানে বলেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হেডকোয়ার্টার রোম, ইটালি, প্রতিষ্ঠার সালটা হচ্ছে 1961। হলো, তাহলে এই হচ্ছে আমাদের কিনা হেডকোয়ার্টার অফ ফেমাস অর্গানাইজেশন, বিভিন্ন
অর্গানাইজেশনের সদর দপ্তর ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা এখানে তুলে ধরলাম তোমাদের সামনে। এরপর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিকনেম অফ ফেমাস পারসন, বিখ্যাত ব্যক্তির ডাকনাম, তাই না? বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম, তাহলে জায়গার নাম পড়লাম, এবার আমরা দেখব বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম। এখানে দেখো লিস্ট করে দেওয়া আছে, একদিকে দেখো বলা আছে নিকনেম মানে ডাকনাম, আরেকদিকে বলা আছে কিনা অরিজিনাল নেম। ওকে, আরেকদিকে বলা আছে অরিজিনাল নেম। যেমন দেখো বেঙ্গল কেসারি, কি বলা আছে না আশুতোষ মুখার্জি। এবার এই কেসারি নিয়ে যখন থাকবে, এই কেশরী কথাটা দিয়ে তোমাকে থাকতে পারে কি না, এক হচ্ছে তোমার বেঙ্গল কেসারি, বেঙ্গল কেসারি হলো, এক হচ্ছে তোমার পাঞ্জাব কেসারি, পাঞ্জাব কেসারি, আর এর পরেরটা রয়েছে কি না, এর পরেরটা হচ্ছে আমার বিহার কেসারি, হলো বিহার কেসারি। তাহলে কেশরী দিয়ে বলতে পারো তিনটে তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবে বিহার কেশরী এখানে দেখো দেওয়া আছে নামটা কি না ডক্টর শ্রীকৃষ্ণ সিং, আর বেঙ্গল কেশরী আশুতোষ মুখার্জি, তাই তো? তাহলে বিহার কেশরী হচ্ছে কি না ডক্টর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সিং, হলো। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে বেঙ্গল কেশরী হচ্ছে আশুতোষ মুখার্জি। আহ বিহারকে আশুতোষ মুখার্জি, আশুতোষ মুখার্জি। প্রবলেমটা হচ্ছে কোথায় না, প্রবলেমটা হচ্ছে পরেরটা নিয়ে কি আছে পাঞ্জাব কেসারি। এটা নিয়ে বলতে পারো দ্বিমত থাকতে পারে মানে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের উত্তর দেওয়া আছে। তো পাঞ্জাব কেসারি এটা রঞ্জিত সিং, এটা আনসার নেবে রঞ্জিত সিং। যদি একান্ত রঞ্জিত সিং অপশনে না থাকে তখন মনে রাখবে লালা লাজপত রায়। কিন্তু লালা লাজপত রায়ের অরিজিনাল যদি তুমি বলো ডাকনাম কি, পাঞ্জাব কেসারি কি না, তখন মনে রাখবে শের-ই পাঞ্জাব, হলো। তখন মনে রাখবে শের-ই পাঞ্জাব, ওকে, শের-ই পাঞ্জাব। এবার এই শের-ই পাঞ্জাব দিয়ে মনে রাখবে এই কথাটা যখন লেখা থাকে, ধরো শের-ই পাঞ্জাব, এটা আমরা বলছি, তখন আনসার বলছি কি লালা লাজপত রায়, লালা লাজপত রায়। এবার অপশন ধরো লালা লাজপত রায় নেই, তখন তোমার আনসার যদি রঞ্জিত সিং অপশন থাকে তখন তোমার আনসার রঞ্জিত সিং করবে। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় শের-ই বেঙ্গল, শের-ই বেঙ্গল, তখন মনে রাখবে এটা হচ্ছে ফজলুল হক, ফজলুল হক। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। শের-ই পাঞ্জাব, লাজপত রায়, শের-ই বেঙ্গল কিনা ফজলুল হক। চলে আসুন নেক্সট, পরেরটা দেখো কি বলেছে, বিহার বিভূতি। বিহার বিভূতি কাকে বলা হয়, ডক্টর অনুরাগ নারায়ণ সিং। নেক্সট ওয়ান দেখো কি বলেছে, বিসমার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে, বল্লভভাই প্যাটেল। তাহলে এখানে মনে রাখবে আয়রন ম্যান অফ ইন্ডিয়া হলো বা সর্দার বা বিসমার্ক অফ ইন্ডিয়া। এই তিনটে ক্ষেত্রেই কাকে বলা হয়, তিনটে ক্ষেত্রেই বলা হয় কি না সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই পটেল, হলো। এই তিনটেই ডাকনাম কার না সর্দার বল্লভভাই প্যাটেলের ডাকনাম এই তিনটে। একদিকে হচ্ছে কি না, একদিকে হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, একদিকে হচ্ছে সর্দার, আরেকদিকে হচ্ছে বিসমার্ক অফ ইন্ডিয়া, রাইট। চলো নেক্সট ওয়ান, পরেরটা। নেক্সট ওয়ান দেখবো আমরা, নেক্সট ওয়ান কি বলেছে দেখো, এখানে যদি আমরা দেখি কি না বুদ্ধা কার ডাকনাম না, এটা হচ্ছে আমার সিদ্ধার্থ গৌতমের বলতে পারো ডাকনাম। নেক্সট ওয়ান দেখো সিআর, সিআর কাকে বলা হয় না চক্রবর্তী রাজা গোপালাচারীর ডাকনাম। নেক্সট ওয়ান দেখো চাচা কাকে বলা হয় না জওহরলাল নেহেরু, হলো। নেক্সট ওয়ান দীনবন্ধু কাকে বলা হয় সিএফ অ্যান্ড্রিউস। এবার এই জায়গাটা খেয়াল রাখবে, দীনবন্ধু কাকে বলা হচ্ছে সিএফ অ্যান্ড্রিউস। তাহলে যদি বলা হয় দেশবন্ধু,
দেশবন্ধু বললে কি বলবো না চিত্তরঞ্জন দাস, সিআর দাস। তাহলে যদি বলা হয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বললে কি বলবো না মুজিবুর রহমান, তাই তো, মুজিবুর রহমান। তাহলে বন্ধু রিলেটেড যা থাকবে একটু দেখে আনসার করবে। দীনবন্ধু বললে হচ্ছে সিএফ অ্যান্ড্রিউস, দেশবন্ধু বললে হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর বঙ্গবন্ধু বললে হচ্ছে কি না মুজিবুর রহমান। এখানে দীনবন্ধু সিএফ অ্যান্ড্রিউস বলে দিয়েছে। পরেরটা যদি আমরা দেখি দেশবন্ধু এখানে বলা আছে দেখো চিত্তরঞ্জন দাস। এবার দেখো দেশরত্ন, দেশপ্রিয়, তাহলে দেশরত্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তার মানে এখানে দেশ কথাটা হচ্ছে কমন, তাই তো। দেশ রত্ন বললে কি হবে, দেশ প্রিয় বললে কি হবে, আচ্ছা দেশ নায়ক বললে কি হবে, আচ্ছা দেশ প্রাণ বললে কি হবে। দেশ প্রাণ মানে হচ্ছে কি না বীরেন্দ্রনাথ শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল হলো। দেশ নায়ক যদি বলা হয় কি না সুভাষচন্দ্র বোস হলো। দেশ প্রিয় হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত হলো। দেশ রত্ন হচ্ছে কি না রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, রাইট। তাহলে এই দেশ কথাটা বলতে পারো এখানে কমন, এটা একটু খেয়াল রাখতে হবে। দেশ রত্ন বললে রাজেন্দ্র প্রসাদ, দেশ প্রিয় বললে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, দেশ নায়ক হচ্ছে সুভাষচন্দ্র বসু, দেশ প্রাণ হচ্ছে কি না বীরেন্দ্রনাথ শাসমল। এবার চলে আসো কি বলেছে ফাদার অফ গুজরাট কাকে বলা হয় না ফাদার অফ গুজরাট বলা হয় রবিশঙ্কর মহারাজ। ইনি বলতে পারো কি না একজন স্পিরিচুয়াল লিডার, ওকে, রবিশঙ্কর মহারাজ। ফ্লাইং শিখ কাকে বলা হয় না মিল্খা সিং। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বললে কাকে বলবো দাদাভাই নওরোজি। তাহলে এখানেই মনে রাখবে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন যদি জিজ্ঞেস করা হয় তখন মনে রাখবে উইলিয়াম গ্ল্যাডস্টোন, উইলিয়াম গ্ল্যাডস্টোন হলো। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বললে কাকে বলবো না উইলিয়াম গ্ল্যাডস্টোন। চলে আসো পরেরটা আচারিয়া বললে এটা ডাকনামটা কার, আচারিয়া হচ্ছে বিনোবা ভাবে ডাকনাম। আদি কবি বললে কাকে বলবো না বাল্মীকিকে বলবো। আচ্ছা দেশরত্ন অজাতশত্রু আমরা পেয়ে গেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আকবর অফ কাশ্মীর কাকে বলছে না জয়নুল আবেদিন। এই জায়গাটা খেয়াল করো আকবর অফ কাশ্মীর, আকবর অফ কাশ্মীর, আকবর অফ কাশ্মীর কাকে বলছে তখন হচ্ছে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন। আচ্ছা আকবর অফ বেঙ্গল বললে তখন আনসার হয়ে যাবে হুসেন শাহ, বাংলার আকবর হুসেন শাহ হলো। আকবর অফ বেঙ্গল বললে মনে রাখবে তখন আনসারটা হুসেন শাহ। তাহলে আকবর দিয়ে মনে রাখবে আকবর অফ কাশ্মীর বললে জয়নুল আবেদিন, আকবর অফ বেঙ্গল বললে তখন আনসার হচ্ছে হুসেন শাহ। চলে আসুন নেক্সট আন্ধ্রা কেশরী। আন্ধ্রা কেশরী কার ডাকনাম না টি প্রকাশম। আন্না বললে কার ডাকনাম না সি এন আন্না দুরাই। বাবুজি ডাকনামটা কার জগজীবন রাম। এই জায়গাটা কনফিউশন হয় খেয়াল রাখবে। বাবুজি, বাবুজি এটা ডাকনাম কার না এটা হচ্ছে আমার বাবু জগজীবন রাম, জগজীবন রাম। এনার পরিচয়টা কি, এনার পরিচয় হচ্ছে ইনি হচ্ছেন কি না ফাদার অফ মীরা কুমার। আর মীরা কুমারের পরিচয়টা কি, ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন স্পিকার, ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা। তাহলে তার বাবা হচ্ছে বাবু জগজীবন রাম। এবার এই বাবুজির সঙ্গে আমরা যে জায়গাটা গন্ডগোল করে ফেলি সেটা হচ্ছে কি না এই বাপু হলো। যখন শুধু বাপু কথাটা বলা থাকবে বা যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়া হলো, ফাদার অফ ইন্ডিয়া, বা যদি বলা হয় ধরো
হ্যাঁ, বাপু বা ফাদার অফ ইন্ডিয়া বা বলতে পারো মেকার্স অফ ইন্ডিয়া, যাই হোক না কেন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আনসার তখন হয়ে যাবে গান্ধীজি। ওকে, গান্ধীজিকে কখনোই কিন্তু বাপুজি এটা বলা হতো না। জি মানে হচ্ছে হিন্দিতে কাউকে সম্মান দেওয়াকে বলা হয় জি, নামের সঙ্গে জি কথাটা যুক্ত করে দেওয়া হয়। তো গান্ধীজিকে কখনোই কিন্তু বাপুজি বলা হতো না, গান্ধীজিকে শুধু বাপু নামে ডাকা হতো। হলো, বা মাহাত্মা বলতে পারো, মাহাত্মা এটাও বলতে পারো কি না, গান্ধীজির একটা ডাক নাম মহাত্মা। ক্লিয়ার? এই জায়গাটা খেয়াল রাখবে, বাবুজি বললে বাবু জগজীবন রাম, আর শুধু বাপু বললে তখন হচ্ছে কিন্তু মহাত্মা গান্ধী। চলে আসুন নেক্সট, বাদশাহ খান এবং ফ্রন্টিয়ার গান্ধী, এই দুটোই ডাকনাম কার ডাকনাম ছিল না, এটা হচ্ছে আমাদের খান আব্দুল গাফর খান ডাকনাম। বঙ্গবন্ধু আমরা পেয়ে গেলাম, কাকে বলা হয় মুজিবুর রহমান। বাপু আমরা কাকে বলে থাকি, মোহনদাস করমচন্দ গান্ধী। চলে আসো পরেরটা, নেক্সট ওয়ান যদি আমরা দেখি, দেখো লোকমান্য কাকে বলা হয়, বাল গঙ্গাধর তিলক। লোকনায়ক কাকে বলা হয় না, জয়প্রকাশ নারায়ণ। এই জায়গাটা এইভাবে মনে রাখবে, লোকমান্য কাকে বলছি না, বাল গঙ্গাধর তিলক। হলো লোকমান্য, তারপরে হচ্ছে তোমার নেক্সট কি পেলাম, লোকনায়ক। লোকনায়ক, লোকনায়ক হচ্ছে আমার জয়প্রকাশ নারায়ণ। এবার হচ্ছে কিনা লোকপ্রিয়, হলো লোকপ্রিয় যদি বলা হয় তখন আনসার হচ্ছে গোপীনাথ বরদলৈ। হলো, তাহলে লোকমান্য বললে বিজি তিলক, লোকনায়ক বললে হচ্ছে জেপি বা জয়প্রকাশ নারায়ণ, লোকপ্রিয় হচ্ছে গোপীনাথ বরদলৈ। যদিও জয়প্রকাশ নারায়ণের লোকনায়ক ছাড়া আরেকটা সংক্ষিপ্ত নাম আছে যার নাম হচ্ছে শুধু জেপি বলা হয়। হলো, তাহলে এখানে দেখো কমন ওয়ার্ড কোনটা, এখানে কমন ওয়ার্ড হচ্ছে লোক, এই কথাটা কমন। এবার এইখান থেকে এখানে লোকমান্য, এবার তুমি দেখো মহামান্য, মহামান্যা যদি বলে এই এটা কাকে বলা হতো, তখন মনে রাখবে মহামান্য ছিল কার না, পণ্ডিত মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। ওকে, তাহলে মহামান্যটা কার ডাকনাম ছিল না, পণ্ডিত মদন মোহন মালব্য ডাকনাম হচ্ছে মহামান্য। চলে আসো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হতো, নেপোলিয়ান বোনাপার্ট। এছাড়াও নেপোলিয়ান বোনাপার্টের ম্যান অফ ডেস্টিনি ছাড়াও কি ছিল না, লিটল কর্পোরাল। লিটল কর্পোরাল এটাও বলা হতো কাকে না, নেপোলিয়ান বোনাপার্ট। ম্যান অফ পিস বলা হতো কাকে না, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী, এটা আমরা জানি। হলো, নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হতো না, সমুদ্রগুপ্ত। চলে আসো নেক্সট, গুরুদেব কাকে বলা হতো না, আমাদের রবীন্দ্রনাথ টেগর, তাই তো, রবি ঠাকুর। গুরুজি বললে তখন মনে রাখবে এম এস গোলওয়ালকার। হরিয়ানা হারিকেন এটা কার ডাকনাম, এটা হচ্ছে কপিল দেবের ডাকনাম। হকি উইজার্ড কার ডাকনাম, বা বলতে পারো হকির বিস্ময় কাকে বলতাম আমরা, ধ্যানচাঁদ। ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি বললে কাকে বলতাম আমরা, চাণক্য। আয়রন লেডি অফ ইন্ডিয়া বললে কাকে বলি আমরা, ইন্দিরা গান্ধী। আয়রন ম্যান আমরা আগেই পেয়েছি, সর্দার বল্লভভাই প্যাটেল। জেপি আমরা আগেই পেয়েছি, জয়প্রকাশ নারায়ণ। আর জননায়ক আমরা কাকে পেয়েছি, কার্পুরী ঠাকুর। তো এখানে হরিয়ানা হারিকেন দেখো কপিল দেব, এখানে সচিনকে নিয়ে একটা প্রশ্ন দেয় যে তেন্ডুলকার, এইভাবে দেয় দেখো, মাস্টার ব্লাস্টার, মাস্টার ব্লাস্টার এটা কাকে বলা হয়, বা লিটল মাস্টার এটা কাকে বলা হয়। হলো, তো মনে রাখবে লিটল মাস্টার যখনই করছো এটা হচ্ছে আমাদের সচিন তেন্ডুলকার। হলো, লিটল মাস্টার, সরি উল্টো বললাম, সচিন তেন্ডুলকার হচ্ছে আমার মাস্টার ব্লাস্টার, মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকার হবে এটা, সচিন তেন্ডুলকার। তাহলে লিটল মাস্টার কাকে বলি আমরা, সেক্ষেত্রে মনে রাখবে সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্কর হচ্ছে কি না আমাদের লিটল মাস্টার। হলো, এবার এই তেন্ডুলকারের আরেকটা ডাকনাম আছে, সেক্ষেত্রে মনে রাখবে কি না, তেন্ডেলা।
তেন্ডেলা। বিনোদ কাম্বলি এই নামে ডাকতো সচিনকে, হলো বাল্যবন্ধু বিনোদ কাম্বলি, সে সচিনকে বলতে পারো এই তেন্ডেলা নামে ডাকতো। চলে আসুন নেক্সট পরের টপিক যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিভিন্ন ধরনের প্রতীক কোনটাকে কি বলে। এখান থেকে যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল অফ ইন্ডিয়া, বা প্রশ্ন আসতে পারে ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া কোনটা। এই টাইপের প্রশ্ন তুমি পাবে হচ্ছে এই টপিক থেকে। তোমাকে পড়তে হবে কোনগুলো, তোমাকে পড়তে হবে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ। ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ বললে আমরা কোনটাকে বলবো, তিরঙ্গা। ন্যাশনাল অ্যানথেম বললে কি বলবো, জনগণ মন। ন্যাশনাল ক্যালেন্ডার বললে কি বলবো, শখ ক্যালেন্ডার। ন্যাশনাল সং বললে কি বলবো, বন্দে মাতরম। ন্যাশনাল এমব্লেম বললে কি বলবো, লায়ন ক্যাপিটাল অফ অশোক। ন্যাশনাল ফ্রুট কোনটা ইন্ডিয়ার, না ম্যাঙ্গো। ন্যাশনাল রিভার কোনটাকে বলি আমরা, গঙ্গা। ন্যাশনাল অ্যানিমাল ইন্ডিয়ার কোনটাকে বলি, না রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল ট্রি বললে ইন্ডিয়ার কোনটা, না ইন্ডিয়ান ব্যানিয়ান ট্রি। ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল কোনটা ইন্ডিয়ার, না রিভার ডলফিন। ন্যাশনাল বার্ড কোনটা ইন্ডিয়ার, না পিকক। ন্যাশনাল কারেন্সি বললে ইন্ডিয়ান রুপি। ন্যাশনাল রেপটাইল কোনটা, কিং কোবরা। ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল কোনটা, ইন্ডিয়ান এলিফ্যান্ট। ন্যাশনাল ফ্লাওয়ার কোনটা, না লোটাস। আর ন্যাশনাল ভেজিটেবল কোনটা, না কুমড়ো বা পামকিন। তাহলে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে সাধারণত। এখান থেকে যখন তোমাকে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করতে পারে, ভারতের ন্যাশনাল ফ্ল্যাগটাকে কি বলা হয়, সেক্ষেত্রে তোমার আনসার হচ্ছে কি, না তিরঙ্গা। নাম্বার 2 দেখো, ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া কোনটা, জনগণ মন। ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া বললে কোনটাকে বলবো, শাখা ক্যালেন্ডার। ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বললে কোনটাকে বলবো, বন্দে মাতরম। ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া বললে কোনটাকে বলবো, লায়ন ক্যাপিটাল অফ অশোক। ন্যাশনাল ফ্রুট বললে কোনটাকে বলবো, ম্যাঙ্গো। ন্যাশনাল রিভার বললে কি বলবো, গঙ্গা। ন্যাশনাল অ্যানিমাল বললে কি বলবো, রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল ট্রি বললে কোনটাকে বলবো, ইন্ডিয়ান ব্যানিয়ান। ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল বললে কি বলবো, গ্যাঞ্জেস রিভার ডলফিন। ন্যাশনাল বার্ড বললে কি বলবো, না পিকক। ন্যাশনাল কারেন্সি বললে কি বলবো, ইন্ডিয়ান রুপি। ন্যাশনাল রেপটাইল বললে কি বলবো, কিং কোবরা। ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল বললে কি বলবো, ইন্ডিয়ান এলিফ্যান্ট। ন্যাশনাল ফ্লাওয়ার বললে কি বলবো, লোটাস। ন্যাশনাল ভেজিটেবল বললে পামকিন। এরপর চলে আসো প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া। তাহলে আজকের দিনে বলতে পারো ভারতবর্ষে উল্লেখযোগ্য কাজ করছে এরা। ভারতীয় মিলিটারির সঙ্গে বলতে পারো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে প্যারামিলিটারি ফোর্স। এটা ইন্টারনাল একটা বলতে পারো আমাদের সিকিউরিটি অর্গানাইজেশন। তো এই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে থেকে পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে বা কি টাইপের আসে। ধরো তোমাকে বললো যে আসাম রাইফেল কাকে রিপোর্ট করে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, না পিএমও, না মিনিস্ট্রি অফ হোম। বা তোমাকে জিজ্ঞেস করলো যে আসাম রাইফেল কত সালের প্রতিষ্ঠা। এই টাইপের প্রশ্ন তুমি কিন্তু এই প্যারামিলিটারি ফোর্স থেকে পেতে পারো। তাই এখানে একদিকে যেমন প্যারামিলিটারি ফোর্সের নাম জানতে হবে, সেটাকে পরিচালনা করে গভর্নিং বডি জানতে হবে, সেটা পার্টিকুলারলি কোন এরিয়াতে বলতে পারো কাজ করে সেটা জানতে হবে, এবং এরা কি রোলটা প্লে করে এটা জানতে হবে। স্ট্রেংথ এটা না জানলেও হবে, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হবে না। যেমন দেখো আসাম রাইফেল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে, ভারতবর্ষের উত্তর পূর্ব এবং বলতে পারো ইন্ডিয়া মায়ানমার বর্ডারে তুমি এদেরকে দেখতে পাবে। এদের কাজ হচ্ছে বর্ডারকে গার্ড দেওয়া। হলো বিএসএফ, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে রয়েছে, এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এবং ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারে তুমি এদেরকে দেখতে পাবে। এদের কাজ হলো কি না, বর্ডারকে গার্ড দেওয়া। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা যাকে সংক্ষেপে আমরা বলি সিআইএসএফ, এটা হচ্ছে আমাদের বিএসএফ। হলো তাহলে সিআইএসএফ কার আন্ডারে রয়েছে, না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে রয়েছে। এরা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রিজ রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা বলতে পারো স্পেস ইনস্টলেশন, এয়ারপোর্ট, সি পোর্ট এবং দিল্লি মেট্রো, প্রত্যেকটাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা, সিআইএসএফ। এদের রোলটা কি, না প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি অফ অপারেশনাল এরিয়া। চলে আসুন নেক্সট সিআইএসএফ। হলো নেক্সট ওয়ান দেখো সিআরপিএফ। সিআরপিএফ এরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে, এটা অল ইন্ডিয়া ফোর্স হিসেবে কাজ করে। এরা কাউন্টার ইনসার্জেন্সি এবং জেনারেল ইলেকশনে এদেরকে ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের বলতে পারো টেরোরিস্ট অ্যাট্যাক বা বলতে পারো মাওবাদী হামলা প্রভৃতি বলতে পারো আটকানোর দায়িত্ব হচ্ছে এই সিআরপিএফ
বা এদের কাজ হচ্ছে, সিআরপিএফ এর কাজ এটা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে এরা কাজ করে। আর এই কাউন্টার ইনসার্জেন্সি ছাড়াও বলতে পারো আমাদের দেশে যখন জেনারেল ইলেকশন হয় সেটাকে কন্ডাক্ট করানোর দায়িত্ব হচ্ছে কার, না এই সিআরপিএফ এ। নেক্সট ওয়ান দেখো আইটিবিপি। আইটিবিপি মানে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, এটাও বলতে পারো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কাজ করে। এদেরকে তুমি দেখতে পাবে কোথায়, ইন্ডিয়া চায়না বর্ডারে তুমি দেখতে পাবে। আর এদের প্রধান কাজ হচ্ছে কি না, বর্ডারকে গার্ড করা। চলে আসুন নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা যাকে আমরা বলছি এনএসজি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটাও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে রয়েছে। এরা অ্যাক্টিভ স্পেশাল অপারেশনে পার্টিসিপেট করে ইন্ডিয়াতে, আর কাউন্টার টেরোরিজমের আটকানোই বলতে পারো এদের অন্যতম কাজ। তাহলে সবসময় যে এদেরকে এঙ্গেজ করা হয় এরম ব্যাপার নয়, কিছু স্পেশাল অপারেশনের ক্ষেত্রে এদেরকে অ্যাক্টিভ করা হয়। আর বিশেষ করে হচ্ছে কি না, যে কোনো ধরনের কাউন্টার ইনসার্জেন্সি বা কাউন্টার টেরোরিজমের রেসপেক্টে এদেরকে ব্যবহার করা হয়। আরপিএফ, আরপিএফ নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা জানি এটাকে বলা হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডার এরা কাজ করে। ইন্ডিয়ান রেলওয়ে হচ্ছে এদের অপারেশনাল এরিয়া, আর প্রোটেকশন এবং সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি অফ অপারেশনাল এরিয়া। তাহলে ভারতীয় রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা, না এই আরপিএফ। ওকে, নেক্সট ওয়ান দেখো সশস্ত্র সীমা বল বা সংক্ষেপে যাকে আমরা বলি এসএসবি। সশস্ত্র সীমা বল বা এসএসবি এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কাজ করে। ইন্ডিয়া নেপাল বর্ডার এবং ইন্ডিয়া ভুটান বর্ডারে তুমি এদেরকে দেখতে পাবে। বর্ডার গার্ড করাই হচ্ছে এদের অন্যতম কাজ। নেক্সট ওয়ান দেখো স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা যেটাকে বলছে এসএফএফ। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এটা ক্যাবিনেট সেক্রেটারিয়েটের আন্ডারে বলতে পারো কাজ করে। পার্টিকুলারলি কোভার্ট অপারেশন যখন হয় তখন এদেরকে ব্যবহার করা হয়। স্পেশাল প্রোটেকশন ফোর্স বা যাকে বলছে এসপিজি, এসপিজি এটাও বলতে পারো ক্যাবিনেট সেক্রেটারির আন্ডারে কাজ করে। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সিকিউরিটি পারপাস বলতে পারো এদেরকে ব্যবহার করা হয়। এরা এক্সিকিউটিভ প্রোটেকশন হিসেবে বলতে পারো রোলটা প্লে করে। তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে বলতে পারো সিকিউরিটি দেয় কোন অর্গানাইজেশন যদি বলা হয় তখন মনে রাখবে এসপিজি মানে হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এটা পার্টিকুলারলি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের আন্ডারে বলতে পারো এদের গভর্নিং বডি, আর এরা প্রাইম মিনিস্টারকে বলতে পারো সিকিউরিটি প্রদান করে থাকে। হলো, তাহলে আমরা দেখতে পেলাম ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কার্যক্ষেত্রটা কোন জায়গাটা, তাদেরকে অপারেট করে কোন গভর্নিং বডি, এগুলো আমাদের জানা দরকার। চলে আসুন নেক্সট, পরের টপিকটা কি আছে না, সম্প্রতি যে বলতে পারো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করেছে ইন্ডিয়া, সেগুলোর নাম এবং সেগুলো কোন দেশের সাথে করেছে। পরীক্ষার প্রশ্ন আমাকে দিতে পারে কোঙ্কন এক্সারসাইজ এটা ইন্ডিয়ার সাথে কোন দেশ করলো, বা বলতে পারো কি না এখানে এক্সারসাইজের নামগুলো দিয়েছে এর মধ্যে কোন এক্সারসাইজটায় জয়েন্ট মিলিটারি ট্রেনিং হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। এইভাবেও তোমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে। তার জন্য এখানে দেখো তিনটে কলাম করে দেওয়া আছে। একদিকে মহড়ার নাম, কোন দুটো দেশ পার্টিসিপেট করেছে আর কোথায় হয়েছে। তো কোথায় হয়েছে সাধারণত আসে না, কোন দুটো দেশ পার্টিসিপেট করেছে বা কারা কারা পার্টিসিপেট করেছে বা কাদের মধ্যে হয়েছে এটা জিজ্ঞেস করে, বা এই দুটো দেশের নাম দিয়ে বলতে পারে মহড়াটার নাম কি, সেক্ষেত্রে মহড়াটার নাম জিজ্ঞেস করে। 2024-25 রেসপেক্টেড ডেজার্ট সাইক্লোন মহড়াটা হয়েছিল ইন্ডিয়া ইউএইর মধ্যে, আর লোকেশন বললে ভারতের রাজস্থানে হয়েছে। এক্সারসাইজ সাইক্লোনটা কন্ডাক্ট করা হয়েছিল এটাও ইন্ডিয়া ইজিপ্টের মধ্যে, এটা হয়েছিল ইজিপ্টের আনসাস জায়গাটার নাম। এক্সারসাইজ খঞ্জার এটা হয়েছিল ইন্ডিয়া কিরগিজস্তানের মধ্যে, ভারতের হিমাচল প্রদেশে মহড়াটা হয়েছিল। সাদা তানসিক এই এক্সারসাইজটা হয়েছিল হচ্ছে ইন্ডিয়া সৌদি আরবিয়ার মধ্যে, এটা ভারতের রাজস্থানে কন্ডাক্ট করা হয়েছে। ধর্মা গার্ডিয়ান এই মহড়াটা হয়েছে ইন্ডিয়া জাপানের মধ্যে, এটাও রাজস্থানে কন্ডাক্ট করা হয়েছে। সমুদ্র লক্ষ্মণ এই মহড়াটা হয়েছে ইন্ডিয়া মালয়েশিয়ার মধ্যে, এটা ভারতের বিশাখাপত্তনমে কন্ডাক্ট করা হয়েছে। টাইগার ট্রাম্প এই মহড়াটা হয়েছে কবে না, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার কাকিনাড়া মানে বিশাখাপত্তনমে হয়েছে, আন্ধ্রপ্রদেশে এটা হয়েছে, আর এটা হয়েছে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে। এক্সারসাইজ ল্যামিটি 2024 এটা হয়েছে ইন্ডিয়া এবং সেচেলসের মধ্যে, লোকেশন বলতে গেলে সেচেলস। ডাস্ট ফ্লিক 2024 এটা হয়েছে ইন্ডিয়া উজবেকিস্তানের মধ্যে, উজবেকিস্তানের জায়গাটার নাম হচ্ছে টার্মেস।
এক্সারসাইজ সাইবার সুরক্ষা, এটা ইন্ডিয়ার ইন্টারনাল বলতে পারো একটা মহড়া, এটা ইন্ডিয়া কন্ডাক্ট করেছে। মিলিটারি এক্সারসাইজ শক্তি, এটা ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে হয়েছে, মেঘালয়ের উমরইতে বলতে পারো কন্ডাক্ট করা হয়েছিল। ইউথ অভ্যাস 2024, এটা ইন্ডিয়া ইউএস এর মধ্যে হয়েছে, এটা রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে কন্ডাক্ট করা হয়েছিল। কাজিন্দ মহড়া 2024, এটা ইন্ডিয়া কাজাকিস্তানের মধ্যে রয়েছে, উত্তরাখণ্ডের আউলিতে বলতে পারো কন্ডাক্ট করা হয়েছে। বজ্রপ্রহার, এটা ইন্ডিয়া ইউএস এর মধ্যে হয়েছিল, ইউএস এর জায়গাটার নাম হচ্ছে ইদাহো, যেখানে কিনা এটা কন্ডাক্ট করা হয়। আর ভিনব্যাক্স 2024, এটা ইন্ডিয়া ভিয়েতনামের মধ্যে কন্ডাক্ট করা একটা মহড়া, এটা হয়েছে কোথায়? আম্বালা, মানে হচ্ছে হরিয়ানাতে বলতে পারো কন্ডাক্ট করা হয়েছে। চলে আসো হারিমৌ শক্তি, এটা ইন্ডিয়া মালয়েশিয়ার মধ্যে কন্ডাক্ট করা একটা মহড়া, মালয়েশিয়ার ফাং ডিস্ট্রিক্টে কন্ডাক্ট করা হয়েছে। সূর্য কিরণ, এটা ইন্ডিয়ার নেপালের মধ্যে কন্ডাক্ট করা একটা মহড়া, নেপালের সালজহান্দি জায়গাটায় কন্ডাক্ট করা হয়েছে। খাঞ্জার 12, যেটা হয়েছিল ইন্ডিয়া কিরগিজস্তানের মধ্যে, এটা আর ধর্মা গার্ডিয়ান যেটা হয়েছিল ইন্ডিয়া জাপানের মধ্যে, জাপানে কন্ডাক্ট করা হয়েছিল। হলো, তাহলে আমরা 2024-এর বিশেষ করে গুরুত্বপূর্ণ মহড়াগুলো দেখলাম, তার সাথে 2025-এর রিসেন্ট লাস্ট 3-4 মাসের মধ্যে যে সমস্ত মহড়াগুলো হয়েছে সেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে গিয়ে অলরেডি বলতে পারো করে ফেলেছি, তাই সেখানে সেগুলো আর রাখলাম না। এবার দেখো ভারতবর্ষের বিভিন্ন র্যাঙ্ক, ভারতের র্যাঙ্ক পরীক্ষার প্রশ্ন কি থাকবে না, কোন অর্গানাইজেশনটা বলতে পারো রিলিজ করে কি না চাইল্ড নিউট্রিশন রিপোর্ট, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে বা এই টাইপের হতে পারে। বা বলতে পারো ইন্ডিয়ার পজিশন জানতে চাইতে পারে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024। তাহলে একদিকে তোমাকে ইন্ডিয়ার র্যাঙ্কটা জিজ্ঞেস করতে পারে, আরেকদিকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কি না রিপোর্টটা কারা প্রকাশ করে। সেহেতু এখানে দেখো 4টে কলাম করে দেওয়া আছে, একদিকে ইন্ডেক্সটার নাম, একদিকে রিপোর্টটা কারা তৈরি করে, একদিকে সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, আরেকদিকে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে কোন কান্ট্রি আছে। 4টে প্যারামিটারে তোমাদের কাছে সাজিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো তোমাকে বললো ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে রিপোর্টটা প্রকাশ করে কারা না জার্মান ওয়াচ, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 6, 1 নম্বরে কে আছে ডমিনিকা। করাপশন পারসেপশন ইন্ডেক্সে রিপোর্টটা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, 180টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 96, ডেনমার্ক হচ্ছে 1 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে রিপোর্টটা প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 4th, 1 নম্বরে রয়েছে ইউএসএ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এর ফার্স্ট কোয়ার্টার যদি আমরা দেখি, ইন্ডিয়ার র্যাঙ্ক 85, 1 নম্বরে সিঙ্গাপুর, রিপোর্টটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির তরফ থেকে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে কত 5, 1 নম্বরে আছে কে না নেদারল্যান্ড। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্টটা প্রকাশ করেছে কে না জার্মান ওয়াচ, এবং বলতে পারো সেখানে 1 নম্বরে ডেনমার্ক, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 10। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল 105, 1 নম্বরে ছিল হচ্ছে সোমালিয়া, রিপোর্টটা প্রকাশ করেছে কে না কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড বলতে পারো কি না ওয়েলথ হাঙ্গার লাইভ, যেটা কিনা একটা জার্মান এড এজেন্সি রিপোর্টটা প্রকাশ করেছে। ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক 125, আর 1 নম্বরে কে আর্জেন্টিনা, যদিও এই র্যাঙ্কিং কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, আজকে আছে 2 মাস পরে নাও থাকতে পারে, তাই সাল দিয়ে প্রশ্ন করে যে 2024 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, 2023 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, এইভাবে পরীক্ষার প্রশ্ন করে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 বলতে পারো রিপোর্ট প্রকাশ করে কারা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা যাকে বলি আমরা উইপো, 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 39। 2024-এ এশিয়া পাওয়ার ইন্ডেক্স বলতে পারো রিপোর্টটা প্রকাশ করে কারা না লোই ইনস্টিটিউট রিপোর্ট প্রকাশ করে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত 3rd, ইউনাইটেড স্টেটস যে কিনা 1 নম্বরে রয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এই রিপোর্টটা প্রকাশ করেছে কারা না সেটা মনে রাখবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 39, 1 নম্বরে ইউএসএ। ফরচুন গ্লোবাল 500 লিস্ট প্রকাশ করা হয়েছে, প্রকাশ করেছে ফরচুন, সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের তরফ থেকে 9th র্যাঙ্কিংয়ে রয়েছে, আর 1 নম্বরে রয়েছে ওয়ালমার্ট। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ যদি আমরা দেখি ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে 159, 1 নম্বরে কে নরওয়ে, আর এইখানে রিপোর্টটা প্রকাশ করে কারা না রিপোর্টার্স উইদাউট বর্ডার। ব্লুমসবার্গ বিলিয়নার ইন্ডেক্স 2024 রিপোর্ট প্রকাশ করেছে ব্লুমসবার্গ, যেখানে ভারতের তরফ থেকে 1 নম্বরে রয়েছে মুকেশ আম্বানি এবং গৌতম আদানি হচ্ছে 2 নম্বরে র্যাঙ্কিংয়ে, আর অল ওভার ওয়ার্ল্ডে বলতে পারো কিনা 1 নম্বরে রয়েছে কে না
বার্নার্ড আর্নল্ড ফ্রান্স থেকে। হারুন গ্লোবাল রিচ লিস্ট রিপোর্ট প্রকাশ করেছে 2024-এ, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 3rd, 1 নম্বরে রয়েছে চায়না। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি আমরা দেখি, রিপোর্ট প্রকাশ করেছে কি না ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 134, 1 নম্বরে সুইজারল্যান্ড। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, যেখানে কিনা ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 108, 1 নম্বরে হচ্ছে ডেনমার্ক। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কোনটায় কত এটা একটু দেখে যাব 2024-এর রেসপেক্টে এবং 2025-এ যে চেঞ্জেসগুলো হয়েছে। আবারও বলছি, এটা কিন্তু চেঞ্জেবল ডেটা, আজকে আছে কালকে কিন্তু নাও থাকতে পারে। ওকে, তাই কোশ্চেন বুঝে আনসার করতে হবে, কোনো তাড়াহুড়ো নয়, বা বলতে পারো হুটপাট আনসার কিন্তু এখানে দেবে না, কোশ্চেন দেখে সাল দেখে বলতে পারো আনসার দেবে। ক্লিয়ার? চলে আসুন নেক্সট পরেরটা। এরপরের টপিক কিনা সমাধি ক্ষেত্র, বা যেটাকে তুমি বলতে পারো কিনা ক্রিমিয়েশন। তো ভারতবর্ষের বিখ্যাত পার্সোনালিটি, যার মধ্যে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে মহাত্মা গান্ধী সমাধি ক্ষেত্রটার নাম কি বা কোথায় আছে, তখন হচ্ছে রাজঘাট। লাল বাহাদুর শাস্ত্রী সমাধিক্ষেত্র বিজয়ঘাট। চৌধুরী চরণ সিং এর সমাধিক্ষেত্র কিষান ঘাট। রাজীব গান্ধী সমাধিক্ষেত্র হচ্ছে বীরভূমি। জওহরলাল নেহরু সমাধিক্ষেত্র হচ্ছে শান্তিবন। ইন্দিরা গান্ধী সমাধিক্ষেত্রকে বলা হয় শক্তিস্থল। সঞ্জয় গান্ধী সমাধিক্ষেত্রকে বলা হয় শান্তিবন। মোরারজি দেশাই সমাধিক্ষেত্রকে কি বলা হয় না অভয়ঘাট। ডক্টর শঙ্কর দয়াল শর্মা সমাধিক্ষেত্রকে কি বলা হয় কর্মভূমি বা ল্যান্ড অফ ডিউটি। একই রকমভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিক্ষেত্রকে কি বলা হয় মহাপ্রণয়ন ঘাট। গুলজারিলাল নন্দা সমাধিক্ষেত্রকে বলা হয় নারায়ণ ঘাট। কে আর নারায়ণন সমাধিক্ষেত্রকে বলা হয় উদয়ভূমি। পিভি নরসিংহ রাও সমাধিক্ষেত্রকে বলা হয় কি না বুদ্ধ পূর্ণিমা পার্ক বা পিভি ঘাট। বি আর আম্বেদকরের সমাধিক্ষেত্রকে বলা হয় চৈতন্যভূমি চৈত্যভূমি। জয়েল সিং এর, যিনি কিনা আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার সমাধিক্ষেত্রকে বলা হয় একতা স্থল। বাবু জগজীবন রাম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তার সমাধিক্ষেত্রকে কি বলা হয় না সমতা স্থল। চন্দ্রশেখর, যিনি কিনা আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, তার সমাধিক্ষেত্রকে কি বলা হয় না জননায়ক স্থল। এবং আই কে গুজরাল, যিনি কিনা আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, তার সমাধিক্ষেত্রকে বলা হয় কিনা স্মৃতি স্থল। তাহলে বিখ্যাত পার্সোনালিটি, বিশেষ করে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যাদের যেখানে বলতে পারো মানে দফন করা হয়েছে বা ক্রিমিয়েশন করা হয়েছে, সেই লোকেশনগুলো বা নামগুলো তোমাকে একটু জেনে যেতে হবে। চলে আসুন নেক্সট পরের টপিক, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিটেকচার বা ভারতের স্থাপত্য নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব, যে কোথায় কোনটা আছে বা কে কোনটা তৈরি করেছে। তো স্থাপত্য নিয়ে বলতে গিয়ে দেখো একদম সংক্ষিপ্ত আকারে জিনিসটা রাখা হয়েছে, যে আর্কিটেকচারের নাম কি, কোন রুলারের আমলে তৈরি হয়েছে এবং তার লোকেশনটা কোথায়। যেমন দেখো, যদি তোমাকে বলা হয় কাবুলিবাগ মসজিদ, নির্মাণকারীর নাম কে না বাবর, কোথায় আছে হরিয়ানার পানিপথ। অযোধ্যা মসজিদ, এটা তৈরি করেছে কে না বাবর, কোথায় আছে না অযোধ্যা। জামা মসজিদ তৈরি করেছে কে না শাহজাহান, বাবর নয়, এটা হচ্ছে শাহজাহান। শাহজাহান হলো, কোথায় আছে এটা দিল্লি। হলো, কোথায় আছে এটা দিল্লি। দিন পানাহ কোথায় কে তৈরি করেছে না দিন পানাহ তৈরি করেছে হুমায়ুন। কে তৈরি করেছে না দিন পানাহ তৈরি করেছে কে না হুমায়ুন। তাহলে কোথায় ছিলাম আমরা, তাহলে আমরা ছিলাম হচ্ছে দিন পানাহ কে তৈরি করেছে না হুমায়ুন, কোথায় আছে না দিল্লি। নেক্সট ওয়ান দেখো, শেরশাহ সমাধি কে তৈরি করেছে না শেরশাহ, কোথায় আছে সাসারাম। সাসারাম জায়গাটা কোথায় বিহার। হুমায়ুনের সমাধি যদি বলি কে তৈরি করেছে না হাজি বেগম, কোথায় আছে না দিল্লি। আগ্রা ফোর্ট নির্মাণকারীর নাম কি না আকবর, কোথায় আছে না আগ্রা। জাহাঙ্গীর মহল নির্মাণকারীর নাম কি না আকবর, কোথায় আছে এটা না আগ্রা। ফতেহপুর সিকরি যদি বলো বিখ্যাত আর্কিটেকচার তৈরি করেছে কে না আকবর, কোথায় আছে উত্তরপ্রদেশের ফতেহপুর সিকরি বা আগ্রা। দিওয়ানে আম নির্মাণকারীর নাম কি না আকবর। দেওয়ানে খাস নির্মাণকারীর নাম হচ্ছে আকবর। দেওয়ানে আমটা কোথায় আছে ফতেহপুর সিকরি এবং দেওয়ানে খাস ফতেহপুর সিকরি। পাঁচ মহল নির্মাণ করেছে কে না আকবর, কোথায় আছে না ফতেহপুর সিকরি। যোধাবাই মহল কোথায় আছে না আকবর, কে তৈরি করেছে না কোথায় আছে এটা না ফতেহপুর সিকরি, নির্মাণকারীর নাম হচ্ছে আকবর। চলে আসো মারিয়ামস কটেজ নির্মাণকারীর নাম হচ্ছে আকবর, লোকেশন ফতেহপুর সিকরি। বীরবল মহল এটাও তৈরি করেছে আকবর, ফতেহপুর সিকরি। শেখ সালিম চিশতি টুম বা সমাধি কে তৈরি করেছে আকবর, কোথায় আছে এটা না ফতেহপুর সিকরি। বুলন্দ দরওয়াজা কোথায় আছে না আকবর,
সরি কোথায় আছে ফতেহপুর সিক্রি, নির্মাণকারীর নাম আকবর। লাহোর ফোর্ট, এটাও নির্মাণ আকবর, কোথায় আছে না লাহোর। অ্যাটক ফোর্ট, এটা নির্মাণ করেছে আকবর, কোথায় আছে না জায়গাটার নাম হচ্ছে অ্যাটক। তাহলে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি না আকবরের নির্মাণটাই তুলে দেওয়া হয়েছে, কিন্তু এছাড়াও ভারতবর্ষে অনেক আর্কিটেকচার আছে যেগুলো আমরা কিন্তু অ্যাপের ক্লাসে করেছি। তাই ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যাপে আমরা যে ক্লাসটা করেছি সেই ক্লাসটাও কিন্তু এর সাথে কিন্তু অ্যাড করে নেবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ওয়ান শট ভিডিও পরীক্ষার আগে খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পুরোটা দেখে যাও। এবং তার সঙ্গে আরআরবি এনটিপিসি আমাদের যে ব্যাচের ক্লাসগুলো হচ্ছে, আমি বারবার বলছি সেই ব্যাচের ক্লাসগুলো কিন্তু এর সাথে দেখা যাবে। তো এরকমই আরও একটা ভিডিও নিয়ে আমরা হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার আসবো। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।